আজকে আপনাদের হলো গিয়ে ডে 2 সিআই ব্যাস হলো গিয়ে 20 অনের ক্লাস, তাই তো? সো আসলে যে কাজটা দেখাচ্ছিলাম যে ওয়েব ডেভেলপমেন্টের মধ্যে তিনটা ভাগ আছে, ফ্রন্ট এন্ড, ব্যাক এন্ড আর হলো ডেটাবেস। তো ফ্রন্ট এন্ডের মধ্যে আমাদের কি রয়েছে যে এইচটিএমএল, HTML5, CSS3। তো এখন HTML আর HTML5 এর মধ্যে ডিফারেন্টটা কি? HTML আর HTML এর মধ্যে ডিফারেন্ট হলো গিয়ে ভার্সন। HTML হলো গিয়ে ওল্ডার ভার্সন আর HTML5 হলো গিয়ে কি আপডেট ভার্সন। তো আর CSS আর CSS3 হলো গিয়ে কি সেম একই জিনিস, একটা ভার্সনের মধ্যে চেঞ্জ আছে। CSS একটা ভার্সন, CSS3টা কি লেটেস্ট একটা ভার্সন। আর বুটস্ট্র্যাপ হলো গিয়ে একটা ফ্রেমওয়ার্ক। ফ্রেমওয়ার্ক বলতে আমরা কি বুঝি? হ্যাঁ, খুব ভালো একটা কাজ করে। 100% হয় না, 100% করে নিতে হবে, কারণ আপনাকে আরেকটা মিডিয়া করে ইউজ করে এটা করে নিতে হয়। এটা যেহেতু কাজ করছেন জানেন, সমস্যা নাই, আমরা এটা দেখবো। যেহেতু বুটস্ট্র্যাপ আপনাদেরকে শেখাবে, অবশ্যই আপনাদেরকে দেখাবে যে কিভাবে রেসপন্সিভ। বুটস্ট্র্যাপের কথা কি লেখা আছে না আপনাদের, তাই না? আপনারা শিখিয়ে দেওয়া হবে দুইটা ক্লাস বা তিনটা। হ্যাঁ, অবশ্যই শিখে দেওয়া হবে। তো তারপরে আছে কি জাভা স্ক্রিপ্ট হলো গিয়ে জাভা স্ক্রিপ্ট একটা কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আর জেকুরি তার হলো গিয়ে একটা কি লাইব্রেরি। সো জাভা স্ক্রিপ্ট আর জাভা ব্যাকএন্ডের মধ্যে আছে পিএইচপি, জাভা, সি শার্প, পার্ল আর পাইথন। তো এগুলো হলো কি সার্ভার সাইড কি ল্যাঙ্গুয়েজ। তো পিএইচপি যে জিনিসটা আছে, পিএইচপির মাধ্যমে যখন আমরা একটা জিনিস দেখি, যে যখন দেখলাম আহ, জিনিসটা আমরা আমরা আবার দেখি, হ্যাঁ বাসায়, তাহলে আপনাদের হবে লাইক, যখন আমি এটাকে রিলোড দেই, একটু খেয়াল করেন যে এটা একটা ফর্ম, তাই না? এই ফর্মের মধ্যে তিনটা জিনিসই আমাদেরকে কাজে লাগাইতে হয়েছে, তিনটা ল্যাঙ্গুয়েজ, চারটা ল্যাঙ্গুয়েজ আমরা কাজে লাগাইছি। দেখুন আমি যখন এখানে HTML এই স্ট্রাকচারটা তৈরি করা হয়েছে, এই ফর্মের মধ্যে স্ট্রাকচারটা তৈরি করা হয়েছে কি দিয়ে? HTML দিয়ে। আর যখন আমি ডিজাইনটা করলাম, এটা ডিজাইনটা করা হয়েছে কি দিয়ে? CSS দিয়ে। তো HTML দিয়ে এর স্ট্রাকচার তৈরি করা হয়েছে HTML দিয়ে। তো CSS এখানে লেখা আছে কি প্লিজ এন্টার ইউর ফার্স্ট নেম, এটাও কিন্তু কি করা হয়েছে? CSS দিয়েই করা হয়েছে। তো এখানে দেখেন যখন আমি ক্লিক করলাম, আমার কার্সারটাকে একটু খেয়াল করেন মনিটরের দিকে, যে আমি কার্সারটাকে যখন আমি এই জায়গাতে ক্লিক করলাম, তখন একটা কি একটা কার্সারটা লম্বা তো হবেই। আরেকটা জিনিস কিন্তু আসছে, দেখেন কালারটা কিন্তু একটু ব্লু হয়ে গেছে, ব্লু সামথিং ব্লু এরকম মনে হইতেছে। তো এই যে আসার কারণটা কি? এটাও কিন্তু একটা কি CSS দিয়ে। আর না, হুবার এটার জন্য না। আবার এখানে যখন এই যে ইনপুট এলিমেন্টের পাশে যখন এখানে একটা স্পেস আছে আর একটা লোগো আছে, এই স্পেসটা এই জায়গায় তৈরি করা হয়েছে কি দিয়ে? HTML দিয়ে। আর লোগোটা তৈরি করা হয়েছে কি CSS দিয়ে। আচ্ছা ফাইনালি যখন তাহলে আমরা এখানে HTML CSS এর কাজ, প্রত্যেকটা জায়গাতেই HTML এবং CSS এর কাজ রয়েছে। তো আমরা তাহলে এখন জাভা স্ক্রিপ্টের কাজটা আমরা কিভাবে দেখবো, যে জাভা স্ক্রিপ্ট এখানে কোথায় ইউজ করা হয়েছে? জাভা স্ক্রিপ্ট মূলত হলো কি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আমি আবারও বলতেছি, জাভা স্ক্রিপ্ট একটা কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সকল প্রোগ্রামিং না, HTML কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, ঠিক আছে? HTML হলো গিয়ে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, মার্কআপ ল্যাঙ্গুয়েজ। CSS ও কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। আর মার্কআপ ল্যাঙ্গুয়েজ আমি এর আগে কিভাবে বলছিলাম যে মার্কআপ ল্যাঙ্গুয়েজটা কি? আপনার কি আইডিয়া আছে যে মার্কআপ ল্যাঙ্গুয়েজ কি? আপনার ট্যাগ সিস্টেম, হ্যাঁ হ্যাঁ, যে আমরা ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ তো থাকবে। যদি ক্লোজিং ট্যাগ না থাকে তাও তো হবে। হ্যাঁ, এমটি ট্যাগও থাকতে পারে বা সিঙ্গেল ট্যাগও থাকতে পারে। যে প্রত্যেকটাকে আমি যদি ABCর সাথে তুলনা করি, মানে ইংরেজি বর্ণমালা বা বাংলা বর্ণমালার সাথে যদি আমি তুলনা করি, যে সরল, সরেয়া, রস্বই, দীর্ঘই সব কি এক একটা কি বর্ণ, তাই না? আর যখন এ থেকে স্বরবর্ণ বর্ণ স্বরেও থেকে শুরু করে চন্দ্রবিন্দু পর্যন্ত যখন আমি বলবো একসাথে, তখন কি এগুলোকে বর্ণমালা বলবো। সেম একই মার্কআপ গুলো কি, মার্কআপ গুলোকে প্রত্যেকটা ট্যাগকে কি বলবো আমরা? মার্কআপ। প্রত্যেকটা ট্যাগকে এক একটা কি বলবো? মার্কআপ বলবো। মার্কআপ বলবো প্রত্যেকটা ট্যাগকে এক একটাকে কি বলবো? মার্কআপ বলবো। আচ্ছা, মার্কআপ বলার পরে সমষ্টি, পুরো সমষ্টিটাকে কি বলবো? যত মার্কআপ ল্যাঙ্গুয়েজ মার্কআপ ট্যাগ রয়েছে, প্রত্যেকটা ট্যাগকে কি বলবো আমরা? মার্কআপ ল্যাঙ্গুয়েজ বলবো। আমি কি ব্যাপারটা ধরাইতে পারছি? আচ্ছা, তো মার্কআপ জিনিসটা কি? মার্কআপ জিনিসটা হলো গিয়ে ট্যাগ জিনিসটা কি? ট্যাগ জিনিসটা যে এরকম, যে আমি যখন এখানে রাইট বাটন ক্লিক করব নাকি, লাইক খেয়াল করেন
এখানে ইজ গ্রেটার দেন দিলাম, তাই না? ইজ গ্রেটার দেন এবং ইজ স্মলার দেন, ইজ গ্রেটার দেন, সরি ইজ লেস দেন এন্ড ইজ গ্রেটার দেন এর মাঝে যখন কোনো কিছু আমি লিখবো, লাইক হলো গিয়ে আমি HTML লিখলাম, HTML, তো HTML কে এটাকে কি বলবো? ট্যাগ বলবো। কিন্তু ইজ লেস দেন আর ইজ গ্রেটার দেন এর মাঝে যে অক্ষরটা লিখলাম, যে লেখাটা লিখলাম, সেটাকে কি বলবো? কিওয়ার্ড। ব্যাপারটা কি বুঝাতে পারছি? হয়তো বা অনেক কিছুই শিখে আসছেন, তারপরে নতুন কোনো কিছু থাকলে অবশ্যই বলবেন যে আসছে কিনা। অ্যাটলিস্ট এই জিনিসটা আপনার কাছে নতুন মনে হবে, কারণ এই যে ইজ লেস দেন ইজ গ্রেটার দেন এর মাঝে যে লেখাটা, এটা সম্পর্কে কিন্তু আমরা জানি না। জানতেন এটা কি না? এটাকে বলবো কি? কিওয়ার্ড। তো বেসিক্যালি যে কিওয়ার্ড আমি লিখলাম, এটা কি ওপেনিং ম্যাক্সিমাম ট্যাগেরই কি আছে, ম্যাক্সিমাম হলো গিয়া ট্যাগের হলো গিয়ে কি ওপেনিং ট্যাগ, মানে ট্যাগ দুই ধরনের, একটা কি ওপেনিং ট্যাগ আর একটা ক্লোজিং ট্যাগ থাকবে। তাহলে HTML এর যে এই ট্যাগটা, এটার কি ওপেনিং আছে, ক্লোজিংও আছে। তাহলে ক্লোজিংটা লিখতে হবে কিভাবে? আমি লাইক স্পেস দিয়ে দিলাম, স্পেস দেওয়ার পরে এখানে ইজ লেস দেন লিখলাম, তারপর হলো গিয়া ব্যাকস্ল্যাশ লিখলাম, তারপরে কি ইজ গ্রেটার দেন লিখলাম। এর মধ্যে কি লিখবো আমি? অবশ্যই ইউএল লিখবো নাকি? কি লিখবো? অবশ্যই, থ্যাংক ইউ। তাহলে যখন আমি HTML লিখবো, তাই না? HTML লেখার পরে অবশ্যই যখন এখানে ওপেনিং শুরু করলাম, ওপেনিং বলতে আমরা কি বুঝাই? শুরু, ঠিক আছে? শুরু করলাম, তারপরে এই জায়গাতে দেখেন এখানে কি অবশ্যই শেষ করতে হবে ওই কিওয়ার্ড দিয়ে। আমি যদি লিখি যে এখানে লাইক হলো গিয়ে, যদি বডি লিখি, এখানে বডি দিয়ে শুরু করলাম, তাই না? বডি দিয়ে অবশ্যই কি বাইরে শেষ করবো নাকি? বাইরে শেষ করবো না? মেহেদী সাহেব কি তারা কি বলতেছে? HTML এর আগে? সত্যি? আসলেই তাই। তাহলে আমাকে HTML এর স্ট্রাকচারটা আমি একটু বলে দেই। HTML এর স্ট্রাকচারটা কি? সো HTML এর স্ট্রাকচারটা হলো গিয়ে অবশ্যই কি HTML দিয়ে শুরু করতে হবে, HTML দিয়ে শেষ করতে হবে। HTML এর দুইটা ভাগ আছে, একটা কি বডি আর একটা কি হেড। অবশ্যই। তাহলে ওয়েবসাইট তৈরি করছে কি দিয়া? HTML দিয়া। অবশ্যই এটা মাথায় রাখতে হবে না যে ওয়েবসাইট তৈরি করছে তো কি HTML দিয়া। পৃথিবীর যত ওয়েবসাইট দেখবেন সবগুলো কি HTML, HTML এর বাইরে নাই। অবশ্যই আপনারা যদি তৈরি করতে পারেন তাহলে ওয়েলকাম, ঠিক আছে? এটা হলো এই বিষয়। তাহলে আমি কি দিব? হেড দিব, তাই না? হেড। আর এখানে কি আমি জাস্ট এখানে ডেমো, আমরা কোনটাতে কোথায় কাজ করব সেটাও আমরা কিন্তু দেখাবো। আমরা শুরু করছিলাম কোথা থেকে? আমরা শুরু করছিলাম কিন্তু কি এই যে রাইট বাটন ক্লিক করার পরে টেক্সট ডকুমেন্ট। আমি কিন্তু ছন্দ হারাই নাই, জাস্ট স্টেপ বাই স্টেপ আগাচ্ছি যে কোথা থেকে কোথায় যাচ্ছে, তারপরে কিন্তু আবার ওই জায়গা দিয়ে আসবো। তো আমি কিন্তু এখানে কাজ করতেছি কি আমাদের অনলাইন লাইভ ক্লাসরুম আমি কাজ করে দেখাচ্ছি। তাহলে HTML দিয়ে শুরু করলাম, HTML দিয়ে শেষ, হেড দিয়ে শুরু করলাম, হেড দিয়ে শেষ, বডি দিয়ে শুরু করলাম, বডি দিয়ে শেষ। এখন বডির মধ্যে যা লেখা থাকবে, বডি ট্যাগের মধ্যে বডির মধ্যে যা লেখা থাকবে সেটা কি ব্রাউজারে শো করবে নাকি করবে না? তাহলে আমি বডির মধ্যে যা লেখা লিখবো সেটাই ব্রাউজারের মধ্যে থাকবে, ঠিক আছে? আমি হেডের মধ্যে যা লিখবো তা কিন্তু ব্রাউজারের মধ্যে দেখাবে না। জাস্ট একটা জিনিস দেখাবে, সেটা হলো যে কি টাইটেল। টাইটেল ট্যাগের মধ্যে যেটা আমি লিখবো, টাইটেল ট্যাগের মধ্যে যেটা আমি লিখবো সেটা কিন্তু কোথায় শো করবে জানেন? এই যে লাইক আপনি খেয়াল করতেছেন যে HTML লেখাটা আছে, এই যে এখানে HTML লেখাটা, এই HTML লেখাটা টাইটেল ট্যাগের মধ্যে, HTML টিউটোরিয়াল, এই HTML টিউটোরিয়াল লেখাটাই কোথায় আছে? টাইটেল ট্যাগের মধ্যে, ওই ট্যাগের মধ্যে, হ্যাঁ ট্যাগের মধ্যে দেখাবে। ব্যাপারটা কি ধরতে পারছেন কিছুটা? আচ্ছা, লাইক আমি দিয়ে দিলাম যে HTML টিউটোরিয়াল। তো এই হলো বিষয়। বেসিক স্ট্রাকচারটা কি? এটা বেসিক স্ট্রাকচার চোখের সামনের মধ্যে রাখবেন বা খাতায় বেশি বেশি করে লিখবেন। কোড আপনি তখনই পারবেন যখন কি খাতায় বেশি বেশি করে লিখবেন, ঠিক আছে? যাক, লেখাটা চলে গেছে আলহামদুলিল্লাহ। ঠিক আছে, চলে গেল। যাক, আমরা প্র্যাকটিস করব। আপনারা যখন কোড করবেন কম্পিউটারে অবশ্যই লিখবেন, একবার কম্পিউটারে লিখবেন কিন্তু দুইবার কিন্তু খাতায় লিখবেন। খাতায় যখন লিখবেন প্রত্যেকটা কোড মনে থেকে যাবে যে এই কোডের এই ট্যাগের কাজ এইটা, এই ট্যাগের কাজ এইটা। মানে খাতায় যতক্ষণ লিখে কাজ করবেন তখন আপনার মনে থাকবে বেশি বেশি করে। আর একবার লিখবেন পরের বারে কিন্তু ভুলে যাবেন, নাহলে
আমার কম্পিউটারে যদি আর চোখে যদি দেখে যদি আমি যেভাবে বললাম যে HTML আমি বের করলাম, এখানে কি ডক টাইপ প্রত্যেকটা কাজ আমি ব্যাখ্যা দিব একটু পরে। ডক টাইপ, তারপরে HTML হেড, এগুলো লিখলাম, হেড ট্যাগ শুরু করলো, হেড ট্যাগ শুরু, হেড ট্যাগ শেষ, হেডের মধ্যে আবার টাইটেল আছে, টাইটেলের মধ্যে কি হলো পেজ টাইটেল। এভাবে যদি একবার করে পড়ে যায় তাহলে মাশাআল্লাহ, আজকে পড়বেন কালকে ভুলে যাবেন, ঠিক আছে? আমি তো বেশি বলে ফেলছি তাহলে, এ হলো এই বিষয়। সো আমরা যেখানে আমরা যে টপিকের মধ্যে ছিলাম সেটা হলো কি, আমরা HTML টা কোথায় লিখবো, তাই না? HTML আমরা লিখবো কোথায়? HTML টা লিখতে পারি টেক্সট এডিটরে। আর মাইক্রোসফট উইন্ডোজ এর ক্ষেত্রে উইন্ডোজ 10 বা উইন্ডোজ যে কোনো 7 এক্সপি বাই ডিফল্ট হবে কি একটা টেক্সট এডিটর দিয়ে রাখছে, টেক্সট ডকুমেন্ট। আর আরেকটা বিষয় যেটা হলো গিয়ে আমরা HTML এর এক্সটেনশনটা কি থাকবে? HTML, হ্যাঁ HTML থাকবে। CSS এ থাকবে কি CSS, PHP থাকবে কি PHP, ঠিক আছে? জাভাস্ক্রিপ্টে থাকবে কি জাভাস্ক্রিপ্ট, না JS। এই হলো এই বিষয়। তো জাভাস্ক্রিপ্টে থাকবে হলো গিয়ে JS। তো লাইক হলো গিয়ে যখন কাজটা করব, যখন আমি প্রথমে শুরু দিয়েই বুঝাই। এখানে রাইট বাটন ক্লিক করলাম, টেক্সট লিখলাম, টেক্সট নিউ টেক্সট ডকুমেন্টটা ওপেন করলাম, এখানে লিখলাম যে মাই ফার্স্ট HTML, এটা আমি লিখলাম। আর এক্সটেনশনের দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে, এক্সটেনশন আমি কি লিখবো? HTML লিখবো, তাই না? বানান লিখলে ভুল করলে কিন্তু চলবে না। সাথে সাথে কি আসলো? ইফ ইউ চেঞ্জ এ ফাইল নেম এক্সটেনশন দ্য ফাইল মাইট বিকাম আনইউজেবল। ওকে, এটা দ্বারা বুঝাইতেছে যে দেখেন চলে আসলো কিন্তু আমার ইউজারটা, সরি এখানে যে লোগোটা দেখতেছেন, কিসের লোগো দেখতেছেন এখানে? গুগল ক্রোম। আমার এখানে ব্রাউজার বাই ডিফল্ট ভাবে কি আছে? গুগল ক্রোম আছে, তাই না? এখন আমি কিন্তু কোনো কিছুই লিখি নাই, দেখেন আমি গুগল ক্রোমে যাব। আর আরেকটা বিষয়, HTML কোথায় শো হয়? ব্রাউজারে। কোড কি শো হবে? কোড কখনোই শো হবে না। কোডটা একটা প্যাটার্ন, কোডের মধ্যে ইনস্ট্রাকশন তৈরি করে দেওয়া হয়েছে। কে দিছে? টিম বার্নার্স-লি। তাদের একটা নিজস্ব একটা সংস্থা আছে, সংস্থার নামটা কি? W3C। মাথায় রাখেন, তাদের নিজস্ব একটা সংস্থা কি? W3C। আর HTML তৈরি করছেন কে? টিম বার্নার্স-লি। ঠিক আছে? তাদের ওয়েবসাইট নিজস্ব একটা সংস্থা কি? তিনি কিন্তু www, আমরা বলি না www ডট, আমরা www ডটের এই মেয়েদের বলেন তো www ডটের কি ফুল মিনিং কি? আচ্ছা, গুড, থ্যাংক ইউ। তো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এটা তৈরি করছেন কে? টিম বার্নার্স-লি। আর HTML আমরা যে কাজটা করতেছি, HTML বা CSS, জাভাস্ক্রিপ্ট, যাই বলুন, ওই যে দ্বিতীয় নাম্বারটা কি বলছে? টিউটোরিয়াল পয়েন্ট, জাভা পয়েন্ট, এটা টেক্সট এডিটর। এটা কি এই যে আমি যেটা নিয়ে আলোচনা করতেছিলাম, এটা তো দেখতে হবে না। হ্যাঁ, লিখতে হবে না। তাহলে www এই যে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, এই ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব আমার কিন্তু এখানেও কিন্তু আছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, ঠিক আছে? ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব সমস্ত ওয়েবসাইটকে বা সমস্ত জিনিসকে একসাথে নিয়ে আসছে। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, ওয়েব দ্বারা আমরা কি বুঝাই? ওয়েবের বাংলা কি বলতে পারবেন? জাল। তাহলে জাল কিভাবে তৈরি হয়? জাল কি? দেখেন নেট, যেটা আমরা বলতেছি, একটার সাথে একটা কি কানেকশন না? একটার সাথে একটা কানেক্টেড না? এরকম ভাবে লাইক আমি एग्जांपल দিলাম, ঠিক আছে? তাহলে সেম ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, বিশ্বের প্রত্যেকটা ওয়ার্ল্ড ওয়াইড বিস্তৃত ভাবে কিন্তু কি জালটাকে একসাথে করে ফেলছে। আমি কিন্তু একদম মাটি থেকে শুরু করতেছি। কথাটা কি ভালো লাগতেছে কিনা জানি না, তারপরে কিন্তু আমি শুরু করতেছি, ঠিক আছে? খারাপ লাগলে অবশ্যই বলবেন, ঠিক আছে? তাহলে এই বিষয় যে আমাদের ওয়েবসাইটটা তৈরি হয়েছে, যে ওয়েবসাইটটা একদিনে কিন্তু হয় নাই, অনেক সাধনার পরে কিন্তু আসছে, ঠিক আছে? পুরো পৃথিবীর মানুষকে কিন্তু একসাথে করে ফেলছে কি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। আর ওয়েবসাইট না থাকলে তো কিন্তু এখন কোনো কথাই নাই। আজ প্রায় ধরেন যে উন্নত বিশ্বের মানুষের প্রত্যেকটা মানুষের কি আছে? এক একটা ওয়েবসাইট আছে পার্সোনাল, যেটাকে আমরা কি বলি? পোর্টফোলিও, ঠিক আছে? বাংলাদেশ আমরা ডেভেলপিং কান্ট্রি, আমাদের উন্নয়ন হইতেছে ডে বাই ডে, এটাকে ছাড়া আমরা চলতেই পারবো না। তো আমাদের লাগ ভালো যারা আপনারা অন্য ব্যাকগ্রাউন্ড, তারা এই যে এই লাইনে আসতেছেন, এই জন্য আপনাদেরকে ওয়েলকাম করতেছি। যে আমাদের এই লাইনে হিউজ পরিমাণে রিসোর্স, হিউজ পরিমাণে কাজ আছে। এবং আজ থেকে 5 বছর পরে বাংলাদেশ কি ডিজিটাল হইতেছে না? 5 বছর আগের কথা চিন্তা করেন। 5 বছর আগে মোবাইল, ভাই
মোবাইল চালানোর মানে টাচ মোবাইল চালানোটা একটু ডিফিকাল্ট ছিল। যখন 2009 সালের দিকে নোকিয়া সেট তো ভালোই ব্যবসা করছে, নোকিয়া সেট, সিটিসেল, ওরা খুব ভালোভাবে ব্যবসা করছে বাংলাদেশে। এক একটা হলো গিয়ে নর্মালি ক্ষেত্রে যে যে জিনিসটা বলতে যাবো, গান শোনা মোবাইলটা, গান শোনা অডিও ভিডিও থাকবে, গান শুনবো গান দেখবো, এই মোবাইল 2009 সালের আগে নোকিয়ার এক একটা সেটের দাম ছিল প্রায় 7,000 টাকা, 7,000 নিচে নাই, 7,000-এর নিচে নাই। যখন 2009 সালের পরে চায়না সেট ঘরে ঢুকতে শুরু করলো আমাদের বাংলাদেশে, ঘরটা হলো গিয়ে বাংলাদেশ, তো বাংলাদেশে ঢোকা শুরু করলো, তখন 3,000 টাকা থেকে 3500 টাকা থেকে শুরু করছিল সিম্ফনি, হিউজ পরিমাণে চলছে, এখনো চলে, ঠিক আছে। সিম্ফনি যখন বাংলাদেশ, আমাদের কিন্তু একটা ল্যাকিং ছিল যে চায়না সেট কিন্তু ভালো না, কিন্তু সিম্ফনি যখন প্রোডাক্টটা ভালো করা শুরু করলো, দেন আস্তে আস্তে পুরো এখন প্রত্যেকটা মানুষের কাছে মোবাইল আছে, যে রাস্তার ভিক্ষুক তার কাছে মোবাইল আছে, ঠিক আছে। আর কম দাম প্রোডাক্ট, কম দাম একটা কথা আছে না, দাম কম ভালো যদি প্রোডাক্ট হয় সেই প্রোডাক্ট তো অবশ্যই চলবে, ঠিক না? যেরকম আরেকটা বিষয় আছে, ভালো জিনিস প্রোডাক্ট বেশি, মানে ভালো জিনিস প্রোডাকশনও বেশি কিন্তু বিক্রি হয় কম, কিন্তু লাভ কার বেশি হবে বলুন তো? ব্যাপারটা আমি ক্লিয়ার করে নিই। ব্যাপারটা এরকম যে দেখা গেল যে আমার দাম বেশি, যে এই কলমটার দাম হলো গিয়া $10, ভালো কালি ভালো কাজ করে, এর মতো সিমিলার আরেকটা মানে কলম মার্কআপ আছে, মার্কআপ আছে, দাম কম কিন্তু একই জিনিস, কোনটা বেশি চলবে? দেখো দাম কম অবশ্যই, কিন্তু একটা জিনিস আরেকটা আছে, ভরসা থাকা লাগবে। ব্র্যান্ডটা যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে, যখন আপনি কোনো একটা ওয়েবসাইট বা কোনো একটা লাইক হলো গিয়ে মোবাইল তৈরি করবেন বা কলম তৈরি করবেন, এটা যদি ফার্স্ট টাইম যদি ঘাপলা থাকে তখন কিন্তু ওই জিনিসটা চলবে না, ঠিক আছে। ওই জিনিসটা সেম যখন একটা ওয়েবসাইট তৈরি করবেন বা কোনো একটা প্রোডাক্ট আপনি ওয়েবসাইটের ক্ষেত্রে, যেমন বলে গিয়ে ফেসবুক কি করতেছে, ফ্রি দিতেছে, এখন কিন্তু ফ্রি দিতেছে, আজ থেকে 2 বছর বা 3 বছর পরে কিন্তু আপনার কিন্তু অবশ্যই ফ্রি দিবে না, ঠিক আছে। হ্যাঁ, ফ্রি চালাতে দিবে না, টাকা দিয়ে তারপর আপনাকে ঢুকতে হবে। অ্যাকাউন্ট চালাতে একটা ফি ধরে দিতে পারে। হ্যাঁ, একটা অ্যাকাউন্ট দিয়ে ধরে দিলে $5, এমনিতে যা ইনকাম করে যদি $5 করে দেয়া দেয় তাহলে কি আর থাকে? আরো তো হিউজ পরিমাণে টাকা ইনকাম করবে। তখন কি সবাই ইউজ করবে? কেন করবে না? কারণ হ্যাঁ, বছরে যদি বলে $5 করে লাগে, বছরেই তো, কিন্তু এখন ইউজার কত মিলিয়ন, প্রায় মিলিয়ন না বিলিয়নের উপর ছাড়াই গেছে, ঢাকায় আছে 2 কোটি। তাহলে চিন্তা করেন যে আমার কাছে মনে হইতেছে 1 বছরে $5 তো কিছুই না, ঠিক আছে, কিন্তু সে যখন পাইতেছে তখন তার অ্যামাউন্টটা কোথায় দাঁড়াচ্ছে? হ্যাঁ, অনেক 10 কোটি মাসের ডলার শুধু অবশ্যই আসতেছে। এমনিতে তো নেট ইনকাম আলাদা বিষয় হবে, এটা বললামই না, ওটা তো আলাদা বিষয়, ঠিক আছে। এই হলো এই বিষয়। তো ওয়ার্ল্ড ওয়াইড টিম বানাসলে আর আরেকটা বিষয়, আমাদের নেটওয়ার্কিং এর মানে ওয়েবসাইটের ক্ষেত্রে বা আমাদের টেকনোলজির ক্ষেত্রে একটা আরেকটার সাথে সামঞ্জস্যপূর্ণ, একটার সাথে আরেকটা রিলেটেড আছে, কেউ কাউকে ছাড়া থাকতে পারবে না। আমি HTML দিয়ে খালি কোড করবো না, HTML দা হবে না, CSS লাগবে, CSS দিয়ে খালি কোড করবো, আমার হলো গিয়ে দেন দেখতে ভালো লাগবে না, ওয়েবসাইটটা দেখতেই ভালো লাগবে না, জাভাস্ক্রিপ্ট লাগবে বিহেভিয়ার কন্ট্রোল করার জন্য। আমি ডাটা দিলাম, ওই ডাটাটাকে আমার ডাটাবেজে পাস করা লাগবে, কি করবে? PHP এর মাধ্যমে করতে হবে, সার্ভার সাইডে একটা ল্যাঙ্গুয়েজ লাগবে, ঠিক না? এই হলো এই বিষয়। তো টিম বার্নার্স-লি এটা তৈরি করছেন, আর এই পুরো সংস্থাটাকে কন্ট্রোল করতেছে কি? W3C। W3C বলতে কি? ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কনসোর্টিয়াম। ব্যাপারটা কি ধরতে পারছেন জিনিসটা? আচ্ছা, কনসোর্টিয়াম। তো এই হলো এই বিষয়। তো আমি কোনো কিছু যখন লিখবো, আমি এটা কি আমার একটা মাই ফার্স্ট HTML আমি লিখলাম, আমার এই কোডটা আমি যখন আমি ক্লিক করব তখন আমার এটা বাই ডিফল্ট ভাবে আসছে কোথায়? গুগল ক্রোমে এটা কি আউটটা দেখা হয়, আউটপুটটা দেখাবে। তো আমার কোনো কিছু দেখাচ্ছে না, আমি কোনো কিছুই লিখি নাই, তাই না? আচ্ছা, তাহলে কেটে দিলাম। তাহলে এই যে এই জিনিসটা তিনটা বুঝতে পারছো তো নাকি? তিনটা প্রথমে আমি লিখলাম কি ফোন নাম্বার সেভ করার জন্য, যে আমাকে কেউ বললো যে ফোন নাম্বার সেভ করতে বা কারো বাড়ির ঠিকানা লিখতে, আমরা সাথে সাথে কি করলাম যে রাইট বাটন ক্লিক করে এই কাজটা। কিন্তু এখান থেকে যে আমরা ওয়েবসাইট তৈরি করতে পারবো এটা কি আমাদের ধারণা আসলো? ধারণা কিন্তু ছিল না। যে টেক্সট এডিটর, এই যে টেক্সট ডকুমেন্ট লেখা আছে, এই টেক্সট ডকুমেন্ট দিয়ে যে আমি একটা ওয়েবসাইট তৈরি করতে পারবো এটা কিন্তু আমাদের জানা নাই।
আচ্ছা একটা জিনিস খেয়াল করেন, ভিএলসি আমরা প্লেয়ার চালাইছি না, ভিএলসি প্লেয়ার থেকে কনভার্ট যে করতে পারবো, যেমন বলে আমার MP4 আছে, আমি MP3 করতে পারবো, বা FLV করতে পারবো, বা AVI, এই যে ফরম্যাট গুলো চেঞ্জ করতে পারবো, এটা কি জানা আছে? জানা নাই। অনেক কিছু জানা নাই, আমাদেরকে জানতে হবে। সেম একই, এই যে টেক্সট এডিটর দিয়ে আমরা কিন্তু একটা ওয়েবসাইট, পূর্ণাঙ্গ একটা ওয়েবসাইট আমরা তৈরি করতে পারবো। মিস্টার মেহেদি বুঝতে পারতেছেন? সো এই হলো এই বিষয়। অবশ্যই যখন দিব আমাদেরকে খেয়াল রাখতে হবে কি টেক্সট এক্সটেনশনটা আমাদেরকে দেখতে হবে, এক্সটেনশনের দিকে কি অবশ্যই খেয়াল রাখা লাগবে যে আমার এক্সটেনশনটা আসলে কিভাবে কাজ করতেছে। ওকে, তো এই হলো বিষয় যে আমি যখন এখন এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখতে পাচ্ছি যে আমার ব্রাউজারে কোনো কিছু শো হইতেছে না। সো আমি কিভাবে দেখবো? এটাকে অবশ্যই HTML লিখতে হবে। তো HTML লিখবো কিভাবে? এখানে রাইট বাটন ক্লিক করলাম, কার্সারটা নিয়ে গেলাম, কার্সারটা নিয়ে রাইট বাটন ক্লিক করলাম, রাইট বাটন ক্লিক করার পরে দেখা আছে কি টেক্সট এডিট উইথ কি নোটপ্যাড প্লাস প্লাস। এখন আমরা কিন্তু এখানে নোটপ্যাড প্লাস প্লাস কি ইনস্টল করা আছে। আপনার যদি নোটপ্যাড প্লাস প্লাস ইনস্টল করা না থাকতো তাহলে কি হতো? নোটপ্যাড দেখাতো। ঠিক আছে, আমি কি ব্যাপারটা বুঝাতে পারছি? নোটপ্যাড প্লাস প্লাস দেখাতো না, নোটপ্যাড দেখাতো। নোটপ্যাড হলো কি নোটপ্যাডের থেকে নোটপ্যাড প্লাস প্লাস আরেকটু অ্যাডভান্স, ঠিক আছে, আরেকটু ইউজার ফ্রেন্ডলি। সো আমি যখন ক্লিক করলাম, ক্লিক করার পরে তো দেখুন এই হলো এই বিষয়। তো আমরা কিন্তু এখন কোডিং এর মধ্যে একদম ঢুকে যাচ্ছে। ওকে, তো একটু আগে দেখাইছিলাম না যে আমি এখানে ক্লিক করলাম, ইজ লেস দেন ইজ গ্রেটার দেন দিলাম, তাই না? ইজ লেস দেন ইজ লেস গ্রেটার দেন, আবার স্পেস দিয়ে ইজ লেস দেন ব্যাকস্ল্যাশ কি দিয়েছে ইজ লেস দেন স্ল্যাশ তারপর ইজ গ্রেটার দেন, তাই না? এখন এর মধ্যে যেগুলো দিব, এর মধ্যে লাইভ হলে আমি কি HTML দিলাম, তাই না? এর মধ্যে কি দেবো? HTML দিলাম। ওকে, তাহলে এই যে HTML এটা কি মেহেদী সাহেব বলুন তো? এই যে HTML যে লিখলাম এটার নাম কি? এটা তো HTML, কিন্তু নাম একটা কিন্তু আছে HTML মার্কআপ ল্যাঙ্গুয়েজে। এটা কি জিনিসটা কি? আপনি বলছেন, আপনি বলছেন, মেহেদী ভাই বলছে, আলহামদুলিল্লাহ। এটা কি এক একটা ট্যাগ, একটু মনোযোগ দেন। হ্যাঁ, এটা হলো কি একটা ট্যাগ। সো এটাকে আমরা এলিমেন্টও বলবো, ঠিক আছে? ট্যাগ আর এলিমেন্ট, ট্যাগ আর এলিমেন্টের মধ্যে ডিফারেন্টটা কি একটু বলুন তো? হ্যাঁ, ট্যাগ আর এলিমেন্ট, ট্যাগ এলিমেন্ট হচ্ছে মাঝখানে কিছু একটা লেখা থাকতে হবে, ওপেন এন্ড ক্লোজিং, ক্লোজিং এর মাঝখানে ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ তো থাকবে, এবং সাথে কি ভিতরে মাঝখানে কিছু থাকবে, কোন লেখা থাকতেই হবে। তাকে কি বলবো আমরা? এলিমেন্ট বলবো, ঠিক আছে? আচ্ছা, আর ট্যাগ হলো গিয়ে এই যে এক একটা, প্রত্যেকটাকে আমরা এক একটাকে কি বলবো? আমরা ট্যাগ বলবো, প্রত্যেকটাকে এক একটা ট্যাগ বলবো। আর HTML এর প্রায় ট্যাগের সংখ্যা প্রায় 130 এর উপরে প্লাস সামথিং এরকম হবে, ঠিক আছে? সো এই হলো এই বিষয়। আমি আরেকটা বলছিলাম যে HTML এর মধ্যে দুইটা ভাগ আছে, একটা কি হেড আর একটা কি টেল। হেড টেল কয়েন আমরা ই করি না, ওইটা হেড আর বডি। যাই হোক, আমরা বডিকে আমরা টেলও ধরতে পারি, সমস্যা নাই। বডির মধ্যে অবশ্য টেল আছে। আচ্ছা, তাই তো সমস্যা নাই, আমরা বডিকে আমরা টেল ধরতেই পারি, বডিকে আমরা সিমিলার অ্যাজ লাইক টু সিমিলার টু টেল ধরতেই পারি, যদি আমাদের বুঝায় মনে রাখার সুবিধার জন্য। তাহলে HTML কে আমরা কি লিখলাম? যে হলো HTML এর মধ্যে ভাগ হলো কি কি হেড, হেডের মধ্যেও কি হেড, হেড কি সিঙ্গেল ট্যাগ না ক্লোজিং ক্লোজিং ট্যাগ, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, কিছু প্রত্যেকটা কিছু কিছু আছে, কিছু কিছু ট্যাগ আছে সেগুলো হলো গিয়া কেবলমাত্র সিঙ্গেল ট্যাগই আছে। হ্যাঁ, যেমন হলো গিয়া BR, যেমন IMG, ঠিক আছে? আপনি বলছেন যেমন HR হরিজন্টাল, ঠিক আছে? এই যে এগুলোকে কি বলা হয়? সিঙ্গেল ট্যাগ। যেমন ইনপুট, এগুলো কি এক একটা সিঙ্গেল ট্যাগ। আচ্ছা, হেড, হেডের মধ্যে কি দিলাম? বডি দিলাম, তাই না? হেডের মধ্যে বডি দিলাম। আচ্ছা, তাহলে আমি দুইটা আমাকে ভাগ করে দিলাম HTML এর মধ্যে কি, তাই না? HTML এর মধ্যে দুইটা আমরা ভাগ করলাম, একটা হেড আর একটা কি বডি। আচ্ছা, এখন আমি কিন্তু কোনো কিছু লিখি নাই, দেখি শো করে কিনা আউটপুটে। ব্রাউজারে যাই,
রিলোড দিব। এখন ওটাকে আমি দেখবো কিভাবে। আচ্ছা আমি আরেকটা জিনিস দেখাই যে যখন যে অনেকেই হয়তো বা নতুন রান করবো কিভাবে এই কোডটাকে, তাই না? হ্যাঁ, অল্টার ট্যাব রান বা রান ক্লিক করি। প্রথম পর্যায়ে রান দিতে হবে। হ্যাঁ। এই যে কন্ট্রোল অল্টার শিফট এক্স, দরকার নাই দরকার নেই, আমি দিয়ে দিলাম। কোনো কিছু কিন্তু শো হয় নাই। হ্যাঁ, ফায়ারফক্স শো হইতেছে। কেন শো হবে বলুন তো? কেন শো হইতেছে দেখেন কোডটা কই? হোক দেখেন কিন্তু সুবিধাও আছে, অফলাইনেও শো করে। কি? এই যে HTML, হ্যাঁ এটা তো অবশ্যই অফলাইনে তো শো করবে। ইন্টারনেট ছাড়া। হ্যাঁ, ইন্টারনেট ছাড়াই তো শো করবে। আচ্ছা আমরা কাজ করতেছিলাম কই নোটপ্যাড। একটা জিনিস খেয়াল করেন, এখানে বাই ডিফল্ট ভাবে অন্যদিকে ইন্টারঅ্যাক্ট হয়ে গেছে, তাই না? আমি কিন্তু কিসের জন্যই করছিলাম, আরে দেখেন ফায়ারফক্সে ক্লিক করছিলাম এই জন্য। যদি আমি ক্রোমে দেই তাহলে ক্রোমে অবশ্যই ক্লিক হবে। দেখেন ক্রোমে দিলাম, কোনো কিছু লেখা আসে নাই, তার মানে আমরা কি কোনো কিছু দেই নাই, কোনো কিছুই দেই নাই। এখন আমি কিন্তু আরেকটা কথা বলছিলাম যে বডির মধ্যে আমরা যা লিখবো তাই কিন্তু সেটা শো হবে, তাই না? বডির মধ্যে যা লিখবো সেটাই কিন্তু আমাদের শো করবে কোথায়? ব্রাউজারে। হ্যাঁ বলেন। ওপেনিং আর ক্লোজিং ট্যাগের মাঝখানে কি আমার টাইটেলটা বসাইতে হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা অবশ্যই ওপেনিং এবং ক্লোজিং এর মাঝখানেই লিখবো, ওপেনিং এবং ক্লোজিং এর বাইরে লিখবো না। হেডের মধ্যে হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এখন আমি লিখলাম যে বডির মধ্যে লাইক হলে কি একটা সিম্পল একটা ট্যাগ লিখি, প্যারাগ্রাফ ট্যাগ, ঠিক আছে? প্যারাগ্রাফ সিম্পল একটা ট্যাগ। এটা দেখেন প্যারাগ্রাফও কিন্তু ওপেনিং হইছে, শুরু হইছে, শেষ হইছে। আচ্ছা প্যারাগ্রাফের মধ্যে লিখতে পারি যে দিস ইজ প্যারাগ্রাফ, তাই না? দিস ইজ প্যারাগ্রাফ লিখলাম, যে এটা কি একটা প্যারাগ্রাফ ট্যাগ। আচ্ছা প্যারাগ্রাফ, তো দিস ইজ প্যারাগ্রাফ লিখলাম। তো এটাকে ব্রাউজারে যাব কিভাবে? আগে সেভ করতে হবে। আচ্ছা একটু ওয়েট করেন, সেভ করলাম না, দেখি ভুল না করলে আমরা যেটা ভুল করব সেটাই কিন্তু মনে থাকবে, আর যেটা ভুল করবো না সেটা কিন্তু মনে থাকবে না, আজীবনে মনে থাকবে না। এখন যদি আমি ভুল করি, আমরা কিন্তু বাঙালি, আমাদের কিন্তু এটা একটা রোগ বলতে পারেন, বা আমাদের একটা ক্যারেক্টারের একটা বৈশিষ্ট্য বলতে পারেন, যে যেটা ভুল করি সেটাই মনে থাকবে, ঠিক আছে? আমি কিন্তু সেভ করি নাই। আচ্ছা যাই হোক, গুগল ক্রোমও দিছিলাম আর ফায়ারফক্সও দিছিলাম। মেহেদি সাহেব বলুন তো এটা আসে নাই কেন, শো করে নাই কেন? নেটবিনস লিখছে দিস ইজ প্যারাগ্রাফ। ও আরেকটা বিষয় বলি যে ওপেনিং ট্যাগ, যে পি প্যারাগ্রাফ আর পি কিন্তু শো করবে না, পি ট্যাগ শো করবে না। আমি পি ট্যাগের মধ্যে যেটা লিখবো সেটা কিন্তু শো করবে। ব্যাপারটাকে বুঝতে পারছি? তাহলে দিস ইজ প্যারাগ্রাফ এটা কিন্তু শো করতেছে না কেন? কিরকম মিসিং? হ্যাঁ একটা তো মিসিং গেছে, থ্যাংক ইউ। কি মিসিং যেতে পারে বলুন তো? আমি কিন্তু সবকিছুই লিখছি স্টেপ বাই স্টেপ, স্ট্রাকচারে কোনো ভুল করি না। দেখেন যে HTML দিয়ে শুরু করছি, HTML দিয়ে শেষ করলাম, ট্যাগ দিয়ে শুরু করছি, ট্যাগ দিয়ে শেষ, সরি হেড দিয়ে শুরু করছি, হেডের মধ্যে কোনো কিছু লিখি নাই। কারণ HTML এর দুইটা পার্ট, একটা হেড আর একটা হলো কি টেল, যেটা বললো বডি। ওকে, তো বডির মধ্যে আমি লিখলাম কি আবার কি একটা ট্যাগ লিখলাম যে প্যারাগ্রাফ ট্যাগ, ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ। তার মধ্যে লিখে এসেছি কি দিস ইজ প্যারাগ্রাফ। একটা জিনিস খেয়াল করেন, সবকিছু স্ট্রাকচার ওয়াইজ আছে, ঠিক আছে? কিন্তু কেন শো করতেছে না আমার কোশ্চেন? আপনার নাম তো অবশ্যই মেহেদি না, তাই না? আমরা সবাইকে নিয়ে আগাবো, হ্যাঁ? কারণ কি অ্যান্সার কিন্তু বলে দিচ্ছে, কি করি না আমরা? সেভ করি নাই, সেভ করি নাই। এই সেভ মানে কিন্তু আবার হলো এই সেভ কিন্তু না, ঠিক আছে? এটা হলো সেভ করি নাই, এখানে সংরক্ষণ করি নাই, ঠিক আছে? এখন আমি কিন্তু সেভ করবো কি দিয়ে? কন্ট্রোল এস, জানেন আপনারা, তারপরে বলতেছি কন্ট্রোল এস দিয়ে, অথবা এখানে ফাইলে যাবেন। ফাইলে গিয়ে কি আছে, আমি কিন্তু অলরেডি আগে থেকে ক্লিক করে দিচ্ছি, ঠিক আছে? অলরেডি ক্লিক করছি বিদায় কিন্তু এখানে সেভের অপশনটা একটা কি লাইট হয়ে আছে। ওকে, এখন আমি যদি চাই যে সেভ অ্যাজ দিতে, সেভ অ্যাজ দিলে কি হবে? ওই ফাইলটার রিনেম হবে। ব্যাপারটা কি ধরতে পারতেছেন? আচ্ছা, সো আমার সেভ করা হয়ে গেছে। এখন কি আসবে মেহেদি? এখন আসবে? সেভ কিন্তু করছি, এখন আসবে? এখন কিন্তু আসবে না, যতক্ষণ না পর্যন্ত আমি রিলোড না দিব ততক্ষণ পর্যন্ত এটা কিন্তু আসবে না। ওকে, এই যে দিস ইজ প্যারাগ্রাফ চলে আসলো, ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? এখন একটা জিনিস খেয়াল করেন যে এখানে লেখা আছে কি ফাইল,
ফাইলের পরে সি, সি এর পরে ইউজার, ইউজারের পরে কি তালহা ট্রেনিং, তারপরে কি ডেস্কটপ লেখা আছে, তাই না? এখানে লেখাটা এই যে HTML টিউটোরিয়াল এটার মতো আমি করতে যাচ্ছি। এবার সেক্ষেত্রে কি করতে হবে, অবশ্যই টাইটেলের মধ্যে আমাকে কোনো কিছু টাইটেল ট্যাগ ইউজ করতে হবে। আপনারা একদম টানা মুখস্থ করে ফেলবেন যে কোন ট্যাগের কাজ কি। যখন যে ট্যাগই দেখাবো না কেন, প্যারাগ্রাফ ট্যাগ প্যারাগ্রাফের কাজ করবে, প্যারাগ্রাফ ট্যাগ প্যারাগ্রাফের কাজ করবে। প্র্যাকটিস করবেন, মনে রাখবেন কোন ট্যাগের কাজ কি করে সেটা আপনাকে মনে রাখতে হবে। বডির মাঝখানে জানতে চাওয়া, বডির মাঝখানে প্যারাগ্রাফ ট্যাগটা ব্যবহার করলাম না, শুধু লিখলাম দিস প্যারাগ্রাফ, তাও শো করবে, তাও শো করবে। হ্যাঁ, ভালো কোশ্চেন করছেন কিন্তু। দেখি আমি লিখি, আগে আমার অ্যান্সারটা দাও ভুল হয়ে গেছে। যদি আগে দেখাইতাম যে নিজের অ্যান্সার নিজে কিভাবে করতেন, তাহলে নিজের অ্যান্সার নিজে বের করবেন। আপনার এই এসে না মাথায় এই কোশ্চেনটা, নিজে কোনো প্রবলেম ফেস করলে যে এটা করলে এটা হয় কিভাবে, এটা করলে ওইটা হয় কিভাবে, এটার জন্য যে কাজটা করবেন, আমি প্যারাগ্রাফ, আপনার যে কোশ্চেনটা ছিল যে আমি প্যারাগ্রাফ, আমি কোনো ট্যাগ দিলাম না, বডির মধ্যে আমি একটা জাস্ট দিস ইজ প্যারাগ্রাফ লিখলাম, এখন শো করে কিনা সেটা আমি দেখবো। ঠিক আছে, সেভ করা হয়েছে। সেভ করার পরে আমি কি এখন, আচ্ছা প্যারাগ্রাফ না দিয়ে লিখলাম দিস ইজ তালহা ট্রেনিং সেন্টার, এটা লিখলাম। কারণ কেন আমি লিখলাম বলুন তো, কারণ দিস ইজ প্যারাগ্রাফ কিন্তু আছেই, কিন্তু তখন আমরা আর বুঝতে পারবো না। ঠিক আছে, তো আমি সেভ করে এখন রিলোড দিই। এখন রিলোড দিলাম, এইটা দেখেন কি দিস ইজ তালহা ট্রেনিং সেন্টার। তার মানে আমার ট্যাগ ছাড়া বডির মধ্যে আমি যা লিখবো তাই কিন্তু কি হইতেছে, ট্যাগ ছাড়া যেহেতু আমরা জানতে চাওয়া, হ্যাঁ ট্যাগ ছাড়াই যেহেতু আমার বডিতে যা লিখতে সেটা শো করতে, তাহলে আমি ট্যাগ ইউজ করব না। কেন ইউজ করব CSS এ না, কাজ করার জন্য। আপনারা নিজেরা একটু চিন্তা করেন তো। আচ্ছা, আমি ট্যাগ ছাড়াই কিন্তু আমি এই কাজটা করে ফেললাম, দিস ইজ সেন্টার, তাই না? দিস ইজ সেন্টার। আপনারা কিন্তু দেখেন সব কিন্তু একই রকম হয়ে যাবে, সব একই রকম, সব একই রকম। ঠিক আছে, আমি সেভ করে রিলোড দেই, দেখেন কোনো ডিফারেন্ট নাই। এখন আমার টেক্সটকে একটা জিনিস খেয়াল করে, আমি তালহা ট্রেনিং এ গেলাম, তালহা ট্রেনিং এ গিয়ে এটা একটু একরকম কালার, এটা একরকম, বডির একরকম কালার, মানে একরকম স্ট্রাকচার। তো স্ট্রাকচারের জন্য কি করতে হবে, আমার চেঞ্জিং আনতে তো ট্যাগ ইউজ অবশ্যই আনতে হবে। এখন এবার আমার মাথার মধ্যে কি আসছে, মেহেদী সাহেব বুঝতে পারছেন আপনি? আচ্ছা, সো আমাকে অবশ্যই ট্যাগ ইউজ করাই লাগবে, কারণ আমি ট্যাগ ছাড়া করতে পারতেছি। কিন্তু যদি প্যারাগ্রাফ, যদি আমি এটা ইটালিক করতে চাই, আমি বললাম যে তুমি ইটালিক হয়ে যাও, হবা প্যারাগ্রাফ না লিখলে সম্ভব না। প্যারাগ্রাফ। আচ্ছা, প্যারাগ্রাফ না লিখে আমি যদি ইটালিক লিখতে চাই, আমি কোনো ট্যাগ ইউজ করলাম না, তাহলে কি করলাম, না দিলে হবে না। তাহলে হবে? আন্ডারলাইন দিতে চাই, হবে? বোল্ড করতে চাই, হবে? কখনোই হবে না। তখন আমার ট্যাগ ইউজ তখন কি আমাকে অবশ্যই ট্যাগ ইউজ করা লাগবে। আচ্ছা, একটা জিনিস খেয়াল করলেন, তাহলে আমরা এই যে টাইটেলটা আছে না, দেখেন খেয়াল করেন, আমরা কিন্তু এই যে এখানে চেঞ্জ করতে যাচ্ছিলাম, তাই না? এই যে লিখলাম ইউজার তালহা ট্রেনিং আইডি, এটা লিখতে চাইছে, এখানে আমরা চেঞ্জ করব। কিভাবে কি ইউজ করব, আমরা কোন ট্যাগ ইউজ করব, টাইটেল ট্যাগ। আচ্ছা, তাহলে টাইটেল ট্যাগ লিখি কোথায়, বডির মধ্যে লিখবো, না হেডের মধ্যে লিখবো। সো টাইটেল ট্যাগ লিখলাম, টাইটেল ট্যাগ, তাই না? টাইটেল। আচ্ছা, আমাদের কি কোনো স্পেলিং ভুল গেছে নাকি দেখেন তো, অবশ্যই। ওকে, দেখেন টাইটেল ট্যাগ আমি লিখলাম, টাইটেল ট্যাগের মধ্যে অবশ্যই কি লিখলাম, যে লিখবো হোম লিখে দিই, লাইক হোম লিখে দিই। হোম লেখার পরে যে কাজটি রিলোড দেই, দেখেন তো কোনো কিছু চেঞ্জ আসছে কিনা, কোথায়, একদম উপরে। আমি যদি এখানে ইন্ডেক্স লিখি বা অ্যাবাউট লিখি, খেয়াল করেন যে যদি আমি অ্যাবাউট লিখি, অ্যাবাউট, সেভ করে রিলোড দিন, আমি টাইটেলের মধ্যে যা লিখবো তাই কিন্তু শো করবে। আচ্ছা, আমরা এর আগে একটা জিনিস খেয়াল করেন যে এখানে বললাম যে HTML, তাই না? HTML, তারপর HTML5 লিখছে, তাই না? HTML5, এটার কারণটা কি একটু আমি ভুলে গেছি, একবার বলবেন ভার্সন এগুলো। আচ্ছা, আমি যে কোডটা লিখছি এটা কি বুঝাচ্ছে, এটা কি 5 HTML না HTML5? না, HTML5 না, এটা কোনোটাই না, কারণ আমি কোনো কিছু ডিক্লেয়ারই করি নাই। হ্যাঁ, এর জন্য কি করতে হবে, ডক টাইপ একটা ডিক্লারেশন করতে হবে। ঠিক আছে, তো একটা জিনিস খেয়াল করেন, একটু W3 স্কুলে যাই, আমি কিন্তু ডিক্লেয়ার করি না এই জায়গাতে, খেয়াল করেন কিন্তু। ঠিক আছে, এখনকার ডক্টরটা তো অনেক ইজি, ডক্টর HTML
হ্যাঁ আর 4 এ তো 4 এর ক্ষেত্রে একটু ডিফারেন্স ছিল, অনেক কঠিন ছিল। অনেক অনেক তো ডক্টর ডিক্লারেশন করবো কিভাবে, এই যে ইজ লেস দেন ইজ গ্রেটার দেন এটা দিব, দেওয়ার পরে এখানে কি একটা এক্সক্লামেটরি সাইনটা দিব, দেওয়ার পরে ডক টাইপ লিখতে হবে কি বড় হাতের ডক টাইপ দিব, ঠিক না? ডক টাইপটা কি দিলাম ক্যাপিটাল লেটার, তারপরে কি করতে হবে স্পেস দিয়ে HTML। ব্যাপারটা এখন কিন্তু আমরা আসছি কিসের, এখন HTML5 এখন আমার ইনস্ট্রাকশন যখন আমি HTML4 এর যেটা লাইক হলো গিয়ে HTML4 এর যে ট্যাগ গুলো রয়েছে, HTML4 এর কিছু ট্যাগ যেটা HTML5 এ সাপোর্ট করে না, যেমন হলো গিয়ে ফ্রেম নামক একটা ট্যাগ যেটা HTML4 এ আছে HTML5 এ কিন্তু সাপোর্ট করবে না। নো ফ্রেম নামক একটা ট্যাগ HTML4 এ আছে HTML5 এ কি এটা সাপোর্ট করবে না। ডিগ নামক একটা ট্যাগ, যখন আমি এখানে ডিগ লিখবো, যখন আমি লিখবো এখানে কি ফ্রেম লিখবো, তখন কিন্তু কাজ করবে না, ঠিক আছে? ব্যাপারটা কি বুঝতে পারতেছেন? এগুলো বিষয়, কারণ আমি এটাকে আমি এই কোডগুলোকে ডিক্লারেশন করে দিলাম যে তুমি এটা হলো গিয়ে একটা HTML5 এর কোড, HTML5 এর। এখন আমার ইনস্ট্রাকশন আমি যা দেবো না কেন এটা সব HTML5 এর হিসেবে কাজ করতে শুরু করবে। ব্যাপারটা ক্লিয়ার? আচ্ছা পুরোটাও কাজ করবে না? হ্যাঁ 4 এর না, যেটা যেটা 5 এ কাজ করার কথা না সেটা কখনোই কাজ করবে না, কিন্তু 4 এর যে ট্যাগগুলো রয়েছে সেই কাজগুলো, যেমন কি HTML টা কি HTML কি 4 এর ছিল না, HTML অনেকই ছিল না, HTML কি 3 পয়েন্ট এই HTML যে ট্যাগটা এটা কিন্তু প্যারেন্ট চাইল্ড প্যারেন্ট ট্যাগ, ঠিক আছে? এটা কি 3.2 তে ছিল না? অবশ্যই ছিল। হেডটা কি 3.2 তে ছিল না? 3.1 এ ছিল, HTML এ ছিল না? সবগুলোতেই ছিল। কিন্তু যে জিনিসটা বাতিল করে দিচ্ছে HTML5, কারা বাতিল করছে? আমরা না, আমি একটা সংস্থার কথা বলছিলাম, W3C ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কনসোর্টিয়াম, তারা কিন্তু সিদ্ধান্ত নেয় যখন কোনো ওয়েবসাইটের কোনো একটা এলিমেন্ট তৈরি করবেন, আপনি কিন্তু নিজেও একটা এলিমেন্ট তৈরি করে বলতে পারেন যে আমি এটা এলিমেন্ট করছি, তারপরে আপনি বলবেন যে ওয়ার্ল্ড ওয়াইড W3C কে আপনি ইমেল করে পাঠাবেন বা ফোন করে বলবেন যে আমি এই ইমেলটা এই ট্যাগটা আমি বানাইছি, ঠিক আছে? তারা যদি মনে করে যে আপনারটা একটু ডিফারেন্ট হয়েছে, মানে অন্য আলাদা কাজ, ম্যাক্সিমামই তো কাজ হয়ে গেছে, তারপরে কি আবিষ্কার হইতেছে না, নতুন নতুন জিনিস আবিষ্কার হচ্ছে না? অবশ্যই আপনি যদি নতুন কোনো ট্যাগ বানান আপনি বলবেন, আর তাদের যদি পছন্দ হয় তাহলে অবশ্যই তারা আপনার ট্যাগকে এই করবে, অ্যাকসেপ্ট করবে। সো এই হলো গিয়ে বিষয়। তো ডক টাইপ HTML হলো গিয়ে কিসের, এটা হলো গিয়ে HTML5 এর ডিক্লারেশন একটা। তো যেটা আমি বলতে যাচ্ছিলাম যে ডক টাইপ HTML4 এ যেটা ডিক্লারেশনটা, যখন যে H1 H2 মানে কি আবার একাধিক হেড থাকবে এমন হ্যাঁ। ম্যাক্সিমাম থেকে বড় করে এটা আমার কাছে আছে। কেন না, এখানে নাই? আমাকে একটু এটা ইনস্টল করে দেন। নেটবিনসটা কি ইনস্টল করেন নাই? আমার ল্যাপটপে করে নিতে পারবো। যেটা আছে এটা তো আমার আমরা কিন্তু নেটবিনসের অপশন এখন টপিকসটা জানি করব। আমরা এটু মানে শুরুতে রতে কিভাবে করে ওই টপিকসটা খালি দেখাইলাম। এখন কালকে তো আমরা ইনস্টল করব। হ্যাঁ করে ফেলেছেন, তারপর আজকে হ্যাঁ টেক্সট এডিটর নোটপ্যাড প্লাস প্লাস। এখন দেখেন যে HTML এর যে ডকুমেন্টটা 4.1 এ 4. দেখেন ডিক্লারেশনটা কি ডিডিটি লাগবে। HTML 4.01 বেসটা কি করে SGML এর উপর ডিপেন্ড করে, ঠিক আছে? কারণ DDT স্পেসিফাইড দ্য রুলস অফ মার্কআপ ল্যাঙ্গুয়েজ। DDT এর হলো গিয়ে একদম পুরোটাই নির্ভর করে কোথায়, মার্কআপ ল্যাঙ্গুয়েজের উপরে।
এই হলো গিয়ে বিষয়, একটু ডিফারেন্ট তো আছেই। এটা তো HTML 4.1 হ্যাঁ 4.1 এ 5 এর জন্য এই যে যেটা লিখলাম এটা তো সেম না না হ্যাঁ ডক টাইপ HTML 4 এর জন্য এটা আলাদা, ডক টাইপ হলো গিয়ে ইউআরএল দেয়া কাজটা করতে হবে, ইউআরএল তারপর ওয়েবসাইট অনেক বিষয়। নেটে সার্চ দিই দাঁড়ান। এই যে খেয়াল করেন, এই যে HTML4 এর যে ডিক্লারেশনটা কিভাবে করতে হয়, এই যে এটা কপি করে নিয়ে আসেন, কপি করে এখানে পেস্ট করে দিতে হবে, এটা কেটে দেই। ও শিট, এটা 4 এ না, হ্যাঁ এটা HTML4 এ, আমরা তো 5 আমরা 5 এ, আমরা 5 এ কাজ করব, 4 এ না। তবে আমি যখন এটা দিয়ে দিলাম তখন কি হয়ে গেল, এটা HTML 4 এ, ঠিক আছে।4 আচ্ছা, তো হেডের মধ্যে অনেক ট্যাগ থাকবে, মেটা থাকবে, মেটা লিঙ্ক, যখন আমি একটা পেজের সাথে আরেকটা পেজ আমি লিঙ্ক করতে যাব তখন এটা আমাদের কাজে লাগবে। তো এই হলো যে বিষয়। তো আমরা বেসিক্যালি এখানে কাজ করব না, আপনাদেরকে তো গত ক্লাসে আমরা বলছিলাম যে নোটপ্যাড প্লাস প্লাস আমরা কাজ করব না, আমরা কি ব্যবহার করব, আইডি। আর আইডিটা কি, নেটবিনস। ওকে, তো আইডি বেসিক্যালি আসলে জিনিসটা কি, তো একটু চলুন আইডিটা কি আমরা বলতে পারি। আইডি হলো গিয়ে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট হলো গিয়ে এনভায়রনমেন্ট। সো আইডি যে জিনিসটা সেটা হলো গিয়ে, যখন আমরা কম্পাইলারের তো নাম শুনছি তাই না, কম্পাইলার না, আপনি কি ব্যাকগ্রাউন্ড সিএসসি নাকি, সিএসসি তো না, কম্পিউটিং আপনি, আর আপনার ব্যাকগ্রাউন্ড কি, ব্যাকগ্রাউন্ড অন্য সাবজেক্ট, ইসলামের ইতিহাস। আপনার কি মাস্টার্স কি কমপ্লিট? আচ্ছা, হলো গিয়ে বিষয়। তো কম্পাইলার একটা হলো গিয়া সিএসসি, আমি হলাম, আমার তো ব্যাকগ্রাউন্ড সিএসসি। তো যাই হোক আপনাকে একটু বোঝানোর চেষ্টা করি যে কম্পাইলারের ক্ষেত্রে কি হয়, যে কোডগুলো কি এডিট করলে যদি ভুল হয় সেটা কি করবে, শো করবে না, এরর শো করে না। আচ্ছা, আমাদের নেটবিনসে কি এটা শো করতেছে, নেটবিনসে এরর শো করে না, শো করতেছে, করে না কিন্তু। সো একটা জিনিস খেয়াল করেন, নোটপ্যাড প্লাস প্লাসে কি আমার এরর শো করতেছে, আমি বডির ওয়াইটা কেটে দিলাম, শো করতেছে মনে হয়, এই যে একটু হালকা এটা, তো ফুললি আমাকে কিন্তু শো করে না, আবার সাজেশনও দিচ্ছে না। সো আপনি নেটবিনসের মাধ্যমে কি করতে পারবেন, আপনি ওই কাজটা করতে পারবেন। তো একটু কাইন্ডলি যেটা বলতেছিলাম, যে এই কোডগুলো আমরা কোথায় করতেছিলাম, এখন টেক্সট এডিটর লাইক টু হলো গিয়ে নোটপ্যাড প্লাস প্লাস। আচ্ছা, সো আমরা নোটপ্যাড প্লাস প্লাস আমরা কাজটা করব না, করব কোথায়, তাহলে কোথায় করব বলেন না কেন, করবো হলো গিয়ে টেক্সট আইডিতে। তো আইডিটা কি, আইডি হলো গিয়ে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, এটা নেটে একটু সার্চ দেবেন। তো বেসিক্যালি যে জিনিসটা হলো গিয়ে নেটবিনস হলো গিয়ে একটা আইডি। নোটপ্যাড প্লাস প্লাসে করলে প্রবলেমটা আসলে যে জিনিসটা, প্রবলেম নাই, কোনো কিছুই প্রবলেম নাই, সবই সলভ আছে, কোনো কিছু প্রবলেম। আইডিতে কেন করবো এটাই আমি বলছি, যে যখন আমার কোনো ভুল হবে, লাইক হলো গিয়ে যখন আমি টাইটেলের, একটু খেয়াল করেন মেহেদি, একটু খেয়াল করেন যে টাইটেল এখানে আমি এলটা কেটে দিলাম, আমার কিন্তু করতেছে না, সাজেশন দিচ্ছে না যে ভুল হচ্ছে কি হচ্ছে না, সাজেশন দিচ্ছে ঠিক মতো দিচ্ছে না। আর হলে কি আমার যে ভুল হয়েছে কিনা সেটাও কিন্তু আমি বুঝতে পারতেছি না ফার্স্ট টাইম। আপনার নেটবিনস আপনি যদি ইউজ করেন তাহলে তখন কিন্তু আপনাকে কি করবে, ইরোরটা যে হয়েছে ইরোরটা আপনাকে শো করবে। তাহলে তো ওইটাতে কাজ করাই হবে। হ্যাঁ, তো আমরা এখন থেকে ওইটাই কাজ করব, ঠিক আছে। সো নেটবিনসের বাসায় তো সবারই অবশ্যই ল্যাপটপ আছে বা কম্পিউটার আছে। সো আমরা নেটবিনসটা এখান থেকে নিয়ে যেতে পারি, অথবা এক কাজ করতে পারি, ডাউনলোডও করে নিতে পারি, ঠিক আছে। তো নেটবিনস লাইক হলে গিয়ে নেটবিনস, নেটে সার্চ দেই, নেটবিনস লিখে সার্চ দিলাম। গুগলটা কি এর আগে বলছিলাম, গুগল হলো কি একটা সার্চ ইঞ্জিন। তো আমি যখন সার্চ ইঞ্জিনে সার্চ দিলাম, দেখেন ওয়েলকাম টু নেটবিনস চলে আসলো একটা কিওয়ার্ড, নেটবিনস হলো একটা কি কিওয়ার্ড দিয়ে আমি সার্চ দিলাম। তার ওয়েবসাইটটা কি নেটবিনস না, ওয়েবসাইটটা কি দেখেন যে https netbeans.org, এটা কি নেটবিনসের ওয়েবসাইট। তাহলে নেটবিনসের ওয়েবসাইটে গিয়ে নেটবিনসের ওয়েবসাইটে গেলাম, এটা হলো কি নেটবিনসের
ওয়েবসাইট। আচ্ছা, এখন আমি ডাউনলোড করব, কোনটা ডাউনলোড করব? নেটে একটু অপশন করবেন, একটু স্টাডি করবেন, তাও নেটে সার্চ দেবেন আইডি কি, ঠিক আছে? নেটবিনস প্ল্যাটফর্মে যাই। নেটবিন, গেট দ্য নেটবিনস প্ল্যাটফর্ম। এখানে দেখেন ডাউনলোড দ্য নেটবিন আইডি ইফ ইউ ডোন্ট অলরেডি হ্যাভ ইট। যদি না থাকে তাহলে ডাউনলোড করে নিতে পারেন। আমরা চাচ্ছি কোনটা, এখানে ক্লিক করলাম। হ্যাঁ, যাক, ক্লিক করার পরে ছিল না, হ্যাঁ 8.2 না? আচ্ছা, এখানে আমি যখন ক্লিক করলাম, আমি স্টেপ বাই স্টেপ কিন্তু দেখাচ্ছি, বুঝতে পারছেন তো? এখানে আসতে পারছেন সবাই? আমি না, আচ্ছা, ডাউনলোড করা আছে। যাই হোক, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে নেন যে এখানে যখন এই যে প্রত্যেকটাই কিন্তু কি নেটবিনস 8.2 8.2 বা 8.1, এই যে আমার কিন্তু কি আছে এখানে একটা বোল্ড হয়ে আছে। আমি যদি চাই যে 8.1 ডাউনলোড করতে, তাহলে এখানে ক্লিক করব, সেম এরকম একটা পেজ আসবে। বাই ডিফল্ট ভাবে 8.2টা এখানে দেওয়া আছে। সো দেখেন একটা জিনিস, যে এখানে বোল্ড নেটবিনসে যখন আমি ক্লিক করলাম, এখানে ডাউনলোড করলে ডাউনলোড হবে, এখানেও ডাউনলোড করলে ডাউনলোড হবে। একটা জিনিস খেয়াল করেন, সাইজটাও দেখেন, যে এখানে ডাউনলোড করলাম 95 MB, এটাও ডাউনলোড করলাম 197 MB, এখানে ডাউনলোড করলাম, এখানে যদি ক্লিক করি 108 আর 112, এটা কি এক একটা সাইজ। তা আপনারা বুঝতেই পারতেছেন, আবার এটা কি সবার থেকে বেশি না, 221 MB। একটা জিনিস খেয়াল করেন যে ভাই এটা সাইজ বেশি কেন? অবশ্যই ভিতরে কোনো কিছু আছে, তাই না? এটা সাইজ কম কেন? অবশ্যই একটু কম আছে, তাই না? আচ্ছা, ওঠেন, আমি শুরু করি। ওকে স্যার, থ্যাংক ইউ। কন্টিনিউ। থ্যাংক ইউ স্যার। পরবর্তী ক্লাস স্যার। ওকে, তো 4 জন আসেন, আলহামদুলিল্লাহ সবাই আছেন, ভালো লাগছে। আমি একটু অসুস্থ, হ্যাঁ, 2 দিন ধরে বেশ জ্বরে ভুগছি। হ্যাঁ, ভাইরাস না, হিট স্ট্রোক আর কি। হিট স্ট্রোক, পানির সমস্যা আছে, প্রচুর পানি খেতে হয়, রমজানে তো পানির টান থাকে। সো আনফরচুনেটলি 2 দিন রোজাও রাখতে পারছি না, ডাক্তার নিষেধ করে দিয়েছে আপাতত। মিনিট লেকচার হয়েছে, 11টা থেকে 12 দ্যাট মিনস 72 মিনিটে 47 মিনিট কথা হয়েছে। প্রথমে রেকর্ড ভুলে গেছে, তার মানে পুরো ক্লাসে সে কথাই বলেছে, আপনাদের কোনো সুযোগ দেয় নাই, সুযোগ দেয় নাই না? এটা অ্যাকচুয়ালি বলতে পারেন এক্সপেরিয়েন্সের অভাব। হ্যাঁ, সুযোগ সবাইকে দিতে হবে। হ্যাঁ, আমরা কথা বলবো, আপনারাও কাজ করবেন, রাইট? বেসিক্যালি আপনি একটু জেনে রাখেন যে যখন আলোচনা হবে 2 ঘন্টা, দ্যাট মিনস 120 মিনিটস যদি ক্লাস ডিউরেশন হয়, ম্যাক্সিমাম 70 মিনিটস লেকচার হবে। 1 ঘন্টা 10 মিনিট, হতে পারে 80 মিনিটস, 1 ঘন্টা 20 মিনিট। ইভেন 3 ঘন্টার ক্লাসেও, 180 ঘন্টার ক্লাসেও টিচার 180 মিনিটের বেশি যদি কথা বলে, স্টুডেন্টদের সেটা বোঝার কথা না, সব মাথার উপর দিয়ে যাবে। প্রথম দিকে বুঝবে, আস্তে আস্তে কমতে থাকে, এবং আলটিমেটলি শেষের টপিকগুলো তার কাছে মনে হয় যে আননোন আনকোরা, বাসায় গিয়ে ক্লাসে ঠিকই বোঝা যায়, বাট শেষ পর্যন্ত পৌঁছায় না। বুঝতে পেরেছি? সো কিছুটা ইভেন 4 ঘন্টার ক্লাসেও আমরা যেটা করে থাকি, 4 ঘন্টার যে ক্লাস হয়, আমরা এখানে এলআইসিটি প্রজেক্টের ক্লাস নিয়েছি, 4 ঘন্টার সেশন, ওখানেও 100 মিনিটের বেশি কথা বলা হয় না। বিষয়টা বোঝেন, 4 ঘন্টা মানে কি 240 মিনিট, 240 মিনিটের মধ্যে ম্যাক্সিমাম 100 মিনিটের কথা বলা হয়। দ্যাট মিনস 1 ঘন্টা 40 মিনিট। অ্যাভারেজে ভিডিওগুলো 1 ঘন্টা 40 মিনিট করে হয়। আমাদের ইউটিউব চ্যানেলে এলআইসিটি কোর্সের ভিডিও তোলা আছে, 60টা করে সেখানে ক্লাস হয়, লং সেশন। সিআই ক্লাসেরও রেকর্ডেড ভিডিও তোলা আছে। আপনারা যে সিরিজটা রান করাচ্ছেন, ব্যাচ 20 অনগোয়িং, হ্যাঁ, ওদের 25টা ক্লাস চলছে। সো যে শেডে, যে শেপে ক্লাস হয়েছে, আপনাদেরটা কিন্তু একই স্টাইলে এগিয়ে যাবে।
ওখানে আমার কন্ট্রিবিউশন আছে এবং আমাদের আরেকজন ডেভেলপারের কন্ট্রিবিউশন আছে ক্লাসে। 25টার মতো ক্লাস চলছে। সো ওটা লেটেস্ট। তার আগের ব্যাচ 19, ওটার কমপ্লিট রেকর্ডেড ভিডিও ইউটিউবে নেই। 18 আছে আবার, হ্যাঁ 18 কমপ্লিট ভিডিও রেকর্ড দেওয়া আছে। যদি ইন অ্যাডভান্স ভিডিও রেকর্ডগুলো আপনারা দেখতে চান যে না কি আলোচনা শেষ পর্যন্ত হবে, কিভাবে কোন দিকে যাচ্ছে, ভিটির যেন সঞ্চার না হয়, এই কারণে ওই চ্যানেলগুলো সব ফ্রি কিন্তু আমাদের চ্যানেলে, ইউটিউব চ্যানেলে, তালা ট্রেনিং এর ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো আপনারা দেখা শুরু করতে পারেন। আমি যা বলেছিলাম যে সপ্তাহে 3টা করে ক্লাস হচ্ছে, ভেরি বেসিক লেভেলের HTML ক্লাস আলোচনা শুরু হয়েছে। আমরা যদি একটু অ্যাডভান্স হয়ে যায়, যে 2-3টা ক্লাস ভিডিও যদি সামনে থাকে, আপনার সবকিছু বোঝার দরকার নেই, আপনার সবকিছু বোঝার একেবারেই দরকার নেই, আপনি শুধু দেখে আসেন, ওইটাই উপকার দেবে। কারণ ওই যে একবার দেখলেন, শুনলেন, কিন্তু না করলেন, এখানে এসে একবার আমি দেখালাম এবং বললাম, আপনার ক্লিয়ার হয়ে যাবে। এবং ওখানে শোনার সময় যে প্রবলেমগুলো আপনার মনে হবে যে না খুব জটিল, কিছুই মাথায় ঢুকছে না, টুকে রাখেন। ক্লাস আলোচনার সময় সেটা ক্লিক করে কিনা, যে ওই প্রবলেমটা আবার আসছে কিনা, ডেফিনেটলি ওটা মার্ক করে ফেলেন এবং কোশ্চেনটা জিজ্ঞেস করেন। রাইট? সবাই কিন্তু এই মানে গিগাহার্টজের যে লিমিটটা সেটা একরকম না, তাই না? যে কারো প্রসেসর বিট স্লো, কারো প্রসেসর বিট ফাস্টার, ওটা ধরে নিয়ে কিন্তু আমাদের আগাতে হয়। 4 জনের প্রসেসর 4 রকমের, আমার প্রসেসর আরেক রকমের। সো আমি যদি আমার স্টাইলে আমি চলি, তাহলে তো 4 জন পেছনে পড়ে যাবে, তাই কিনা? আবার আমি যদি টার্গেট করি যে লাইক মেয়েদিকে নিয়ে, তাহলে এই 3 জন হাবুডুবু খাবে, অন্যদিকে চলে যাবে, বা মনে হবে যেন অনেক কোর লেভেলের আলোচনা হচ্ছে। এক একজনের কাছে কিন্তু এক এক রকমের মনে হবে। সো আমরা ফলো করবো কি একটি স্ট্যান্ডার্ড টেকনিক, একটি স্ট্যান্ডার্ড স্টাইল, যাতে সবাই উপকৃত হয়। রাইট? সো আমরা 30, 35, 40 ইভেন ক্লাস সাইজ থাকে, ওখানে কিন্তু মিক্স সিচুয়েশন থাকে অনেক বেশি। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে আপনারা 4 জনই নন আইটির, তাই কিনা? আমি যতটুকু জানি আপনিও নন আইটির, 3 জন, আপনারা 3 জনও কিন্তু নন আইটির। সো যখন আইটি এবং নন আইটি এক জায়গায়, সিচুয়েশনটা বোঝেন। ওই ক্লাসগুলোতে 40-50% করে করে স্টুডেন্ট এরকম হয়ে যায় যে 40% আইটি, 60% নন আইটি, অথবা 60% আইটি, 40% নন আইটি, বা এরকম রোস্টারিং থাকে। ওখানে আলোচনা করাটা আরো বেশি ডিফিকাল্ট। আরেকটা বিষয় হচ্ছে যে নন আইটি যারা, তাদের আগ্রহের পরিমাণটা থাকে অত্যন্ত বেশি। আইটি পিপল ওরা মনে করে আমরা সব জানি, আসলে তারা জিরো। হ্যাঁ, টেকনিক্যালি মানে থিওরিটিক্যালি দে আর সাউন্ড, বাট অত বেশি না যা তারা মনে করে। আর প্র্যাকটিক্যালি দে আর ভেরি পুর, রাইট? এবং তারা ওই যে নিজের মধ্যে একটা অহমিকা থাকে যে আমি সিএসসি তে 4 বছর পড়েছি, আলটিমেটলি সে ঘোড়ার ডিম করেছে, রাইট? কিছু ছেলে পেলে আছে যারা ভালো, রাইট, যারা উঠে আসে, আর এভারেজ স্টুডেন্টরা এটাতে বড়াই করে থাকে এবং তারা পিছিয়ে যায়। প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স অনুযায়ী যারা নন আইটি থেকে আসে, বিভিন্ন জায়গায় বাড়ি খেয়েছে, তাদের আউটপুটটা অনেক ভালো থাকে। বিশেষ করে আমরা যে জায়গাগুলোতে ক্লাস নিয়ে থাকি, হয়তোবা হয়েছে তারা লোকালি কোথাও ট্রেনিং করেছে, ঢাকার অন্যান্য কোথাও ট্রেনিং করেছে, আলটিমেটলি শেষ ট্রাই করেছে। হতে পারে আমাদের এলআইসিটি প্রজেক্টে অথবা তারা ট্রেনিং এ ট্রাই করেছে, এরকম বহু পেয়েছি। বিডি জবসে ট্রাই করেছে বা বেসিসে ট্রাই করেছে, যেখানে অ্যাকচুয়ালি হাই কোয়ালিটি ট্রেনিং গুলো হয়ে থাকে। ওখান থেকে তারা অনেক ভালো আউটপুট নিয়ে বের হয়ে গেছে। এবং এরকম আমরা বলতে শুনেছি, যদি ফার্স্ট টাইম আমরা এখানে আসতাম, তাহলে এত টাকাও খরচ হতো না, এত পয়সাও খরচ হতো না। তাদের কাছ থেকে তাদের জন্য অ্যান্সার হয়ে থাকে এরকম যে আপনার কাছে এটা ফ্রুটফুল মনে হয়েছে কারণ ওই জায়গাগুলোতে আপনি বাড়ি খেয়েছেন বলে, ওখান থেকে আপনি কিছু না কিছু শিখেছেন বলে এখানে এসে আপনি পারফর্ম করতে পেরেছেন। আদারওয়াইজ আপনি এর প্রেশার নিতে পারতেন না, এখান থেকেও আপনি ঝরে যেতেন। আমি বুঝতে পেরেছি? হ্যাঁ, যে ওখানে যে লেভেলের বা এখানে যে লেভেলের ক্লাসগুলো হচ্ছে বা যে স্টাইলে ক্লাসগুলো হচ্ছে, আগের এক্সপেরিয়েন্স যদি না থাকতো তাহলে আপনি হয়তো টিকে থাকতে পারতেন না। এই কারণে যাদের ফার্স্ট টাইম ট্রেনিং এর, আমি বলবো যে এর সাথে অ্যাটাচড হওয়ার জন্য বা অ্যাডপ্ট করার জন্য আমাদের সুযোগ আছে। আমরা ইউটিউবে প্রচুর ভিডিও দিয়ে রেখেছি। আমার এসসিআইপি ভিডিও আছে সেখানে, বিডি জবস এর ভিডিও আছে সেখানে, তালা ট্রেনিং এর ভিডিও আছে সেখানে। কোন সিরিজে 60টা করে ভিডিও আছে, 65টা করে ভিডিও আছে শুধু ওয়েব ডেভেলপমেন্টের উপরে। আমারই ভিডিও, এই ক্লাসে যে কন্ট্রোলটা শুনছেন ওখানে ভিডিওতে সেম কন্ট্রোলটাই পাবেন, একই স্টাইল পাবেন বোঝানোর। ওইটা একটু করে দেখে আসেন, অ্যাডভান্স থাকেন, তাহলে কোনো প্রবলেম হবে না। আর মাত্র 3টা করে ক্লাস, আপনি যদি ফ্রি থাকেন আর 3টা ক্লাসে প্রেশার না নিতে পারেন, তাহলে অ্যাকচুয়ালি আপনি নিজেকে কোনো কিছু বলতে পারবেন না।
যে আমি সেই বা আমার এটা সেটা হয়েছে। বুঝতে পেরেছি? গুড। সো একটা কোশ্চেন ক্লাস থেকে আসছিল যে নোটপ্যাড প্লাস প্লাস না হয়ে এডিটর কেন? কিছুটা অ্যান্সার করেছে হায়দার, আমি একটু এলাবোরেট করছি। যে এডিটরগুলো বেসিক্যালি ইউজ করার পেছনে মূল কারণ হচ্ছে যে এডিটরগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে খুব সহজভাবে লিখতে সাহায্য করে। ওর মেমোরিতে সকল ওই পার্টিকুলার ল্যাঙ্গুয়েজে সবকিছু দেওয়া আছে, সিনট্যাক্স, রুলস সবকিছু দেওয়া আছে। তো সিনট্যাক্স, আমি যখন সিনট্যাক্স লিখছি ওই এডিটরগুলো আমাকে সাহায্য করছে সেটাকে কমপ্লিট করার জন্য। আমি যদি পার্শিয়ালি লিখি আমাকে সাজেস্ট করছে যে আপনি কোন ট্যাগটা বা কোন সিনট্যাক্সটা নিতে চাচ্ছেন। তো আমার কোডিংটা অনেক ফাস্টার হচ্ছে, কোড করাটা আমার জন্য অনেক ইজি হয়ে যাচ্ছে। সিনট্যাক্স জানা আছে এর অর্থ হচ্ছে, সিনট্যাক্স রুলস জানা আছে তার এর অর্থ হচ্ছে যে আপনি যদি ভুল কোনো কিছু লিখে ফেলেন তাহলে সে মার্ক করে দিচ্ছে, আন্ডারলাইন করে দিয়ে বলছে অথবা নোটেশন দিয়ে দিয়ে বলছে যে আপনি এখানে ভুল করেছেন, রাইট? তাহলে আপনি শুধরে নিতে পারছেন ইনস্ট্যান্ট, যেটা ওই নোটপ্যাড প্লাস প্লাস বা আদার্স যেগুলোতে লেখা যায় সেগুলো আপনি এই ফ্যাসিলিটি গুলো পাবেন না। লাস্ট ডেতে এটা নিয়ে আমি একটু কথা বলেছিলাম যে আপনাকে যদি নোটপ্যাড দিয়ে বলা হয় যে আপনি একটা সুন্দর ডকুমেন্ট তৈরি করেন, আপনি কিন্তু পারবেন না। বাট মাইক্রোসফট ওয়ার্ড যদি দেওয়া হয় আপনি সুন্দর ডকুমেন্ট করার জন্য সকল ফ্যাসিলিটি সেখান থেকে পাবেন, তাই কি না? বাট এটা কিন্তু এক্স্যাক্টলি সমানে সমান মিলবে না, দুটো আলাদা জিনিস, জাস্ট এক্সাম্পল হিসেবে। বাট এডিটর গুলোর ফ্যাসিলিটি আছে অনেক বেশি, যে আপনি অর্গানাইজ কোড লিখতে পারেন, আপনি রুলস জেনে কোড লিখতে পারেন, আপনি সুন্দর করে কোডিং এর আউটপুট পেতে পারেন। আর এখানে আরেকটা বিষয় যেটা আছে যে বিভিন্ন ভার্সনের জন্য ডাউনলোডের অপশন আছে। আপনারা পিএসপি ভার্সনটা নেবেন, যদি কমপ্লিট ভার্সনটা নেন সেখানে দেখেন যে এসডিকে সহ আপনি পাচ্ছেন জাভা এসি, জাভা এফএক্স, জাভা ই, জাভা এমই, এইচটিএমএল, জাভাস্ক্রিপ্ট, পিএসপি, সি শার্প, গ্রোভ, জাভা কার্ড, বহু অপশন সেখানে কিন্তু দেখা যাচ্ছে। এবং এটা অনেক ভারী, রাইট? দেখেন 221 মেগাবাইট। সো এটা ইউজ না করে আপনাদের জন্য বেটার হচ্ছে পিএসপিটা ইউজ করা, এই যে এইচটিএমএল, জাভাস্ক্রিপ্ট এন্ড পিএসপি, অথবা সরাসরি পিএসপি, এই যে ডাউনলোড 86 অর 64। দ্যাট মিন্স 86 হচ্ছে 34 বিটের যে মেশিনগুলো, 32 বিটের মেশিনগুলো, আর 64 হচ্ছে 64 বিটের মেশিনগুলো, রাইট? আপনার যেটা দরকার আপনি এখান থেকে সেটা ডাউনলোড করে নেবেন। এটা মাত্র কি 112 মেগাবাইট। এটা লাইট ওয়েট, যদিও এটা এসডি কে রান করে রাখে, তো মেশিনের র্যাম যদি কম হয় তাহলে মেশিনের আদার্স অ্যাপ্লিকেশন গুলো চালু করলে বিট স্লো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তার মানে আপনি যখন নেটবিনস রানিং রাখবেন তখন আদার্স থ্রেড গুলো অত বেশি ওপেন না রাখাই ভালো, কম্পিউটারের পারফরম্যান্স ডিক্রিজ করবে, কম্পিউটার স্লো হয়ে যাবে। বাট কম্পিউটার যদি র্যাম মোর দেন 4 জিবি থাকে তাহলে আপনি এই 221 এমবির কমপ্লিট জেন চালালেও তেমন কোনো প্রবলেম হবে না। বাট আমরা যেহেতু জাভা বা আদার্স ল্যাঙ্গুয়েজ শিখবো না, জাভা, সি, সি প্লাস প্লাস, গো, জাভা কার্ড, আমার দরকার নেই যে কমপ্লিট ভার্সন নিয়ে আমার মেশিনকে স্লো করে ফেলা, রাইট? আমরা ডাউনলোড করব কোনটা? ডাউনলোড 86 অর 64 বিট, যেটা আপনার মেশিনে সেট করে, আপনি যে অপারেটিং সিস্টেমটা ইউজ করতে চাচ্ছেন। ক্লিয়ার? গুড। তো এখন আমার কাছে একটা ভার্সন আছে, আপনাদের আমরা দিয়ে দিব, বা লেটেস্ট ভার্সন এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। ওকে, আমার কাছে 8.02 আছে। এখানে একটু আমরা দেখি ভার্সনটা কত চলছে। 8.2 চলছে। আমার কাছে আছে কি 8.02। তো বেটার হচ্ছে এখানে 8.02 আর 8.1 সামথিং এরকম দেওয়া আছে। ভার্সনে তেমন কোনো প্রবলেম করবে না। ভার্সন এখান থেকে রিলিজ হওয়ার মূল কারণ হচ্ছে যে নেটবিনস গুলো তো কোডিং স্টাইল বা আদার্স রুলস গুলো তো সেম। আপনারা বলতেই পারেন যে এই এডিটর গুলো তার ভার্সন কেন আপডেট করছে। ভার্সন আপডেট করার পেছনে মূল কারণ হচ্ছে এই যে ল্যাঙ্গুয়েজ গুলো কি প্রতিনিয়ত আপডেট হচ্ছে না। পিএইচপি ভার্সন আপডেট হয়, জাভা ভার্সন আপডেট হয়, সি প্লাস প্লাস এর ভার্সন আপডেট হয়, সেগুলো তো পুরনো নেটবিনসে কাজ করবে না, তাই না? বা লেটেস্ট সিনট্যাক্স গুলো আসবে না, এই কারণে আপডেট করে দেয়। ওকে, তো এটা একটা হচ্ছে বিষয়। তো আমাদের এই মেশিনে ডেফিনেটলি নেটবিনস আছে এবং এটা নেটবিনসটা 8.2, হ্যাঁ 8.2 নেটবিনস ভার্সন দেওয়া আছে। আর এই নেটবিনস ভার্সনটাতে প্রজেক্ট কিভাবে নিতে হয় আপনারা লাস্ট ক্লাসে শিখেছেন। মামুন খান ছিল না, সোকে একটু দেখিয়ে দেন একটা প্রজেক্ট কিভাবে নিতে হয়। আমি একবার এখানে নিচ্ছি নিজে থেকেই,
আপনি একটু দেখেন, আই হোপ যে আপনারা পেরে যাবেন। মামুন খানের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডটা একটু বলবে। কলেজ থেকে কেমিস্ট্রিতে অনার্স পৃথিবীর থেকে কেমিস্ট্রিতে অনার্স কমপ্লিট করেছেন। আগে কোথাও কোনো এক্সপেরিয়েন্স আছে? কোনো এক্সপেরিয়েন্স নাই? ডেভেলপমেন্টের চলাফেরার সাথে চলাফেরা টার্ম গুলো কিছুটা মুখস্থ আছে। খুব বেশি না, তেমন কিছু না, একেবারে জিরো লেভেলে বলা যায় আমার অভিজ্ঞতা। আগ্রহ বেশি থাকার কারণে হয়তো বা শুরু করা। ওই যে পেছনে একটা পিচ্চি ছেলে আছে, ওকে একটু বোঝান, ও একটু ডিস্ট্রাক্ট হয়ে যায় মাঝে মাঝে। টেক কেয়ার করতে হবে আপনাদেরই, হ্যাঁ পীযূষ? না হ্যাঁ, টেক কেয়ার করবেন, কারণ ও ডিস্ট্রাক্ট হয়, কি করবে কি না করবে সবসময় বুঝে ওঠে না। কিন্তু স্যার আমার দেখা একজন আছে, ওর প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই, বাট ও আপনার সফটওয়্যার এবং হার্ডওয়্যার এমন ভালো জানে, মানে ও ইভেন উইদাউট সার্টিফিকেশন দিয়ে ও জব করছে খুব ভালো ভালো প্রতিষ্ঠানে, কারণ ওর এইসব বেসিক খুব ভালো, হুম, কিন্তু ওর সার্টিফিকেট নেই। মানে ওর জানার আগ্রহটা এত, মানে হ্যাঁ, অনেক দিন। ওইটাই আসল কথা। জানার আমি ওর আগ্রহটাই মাঝে আসল এটাই কথা। দেখি। জানার আগ্রহটাই কিন্তু আসল কথা। কারণ আমাদের ইন্ডাস্ট্রিতেই যদি বলেন যে 60,000 লোক সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে বাংলাদেশে কাজ করছে বিভিন্ন সফটওয়্যার ফার্মে, যেখানে 2 থেকে 2,500 সফটওয়্যার কোম্পানিজ রয়েছে। আমি ধরে নিচ্ছি যে 60,000 লোক সেখানে কাজ করছে, এবং 2 থেকে 2.5 লক্ষ লোক ফ্রিল্যান্সার, রাইট? 2 থেকে 2.5 লক্ষ লোক ফ্রিল্যান্সিং এর কাজ করছে ডিরেক্টলি, যাদের ইনকাম মোর দেন $200। যারা 200 এর নিচে আছে তাদের কাউন্টেই ধরছি না। $200 থেকে 10,000, 12,000 and $20,000 পর্যন্ত অনেকে আর্ন করে ফ্রিল্যান্সিং এ। সো ফ্রিল্যান্সিং এ 90% নন আইটি পিপল, 10% আছে আইটি পিপল। আর সফটওয়্যার কোম্পানিতে 60,000 এর মধ্যে মিনিমাম 25,000 আছে নন আইটি পিপল, আর 35,000 আছে আইটি। আইটি আছে যারা পড়াশোনা করেছে সিএসসি তে, ট্রিপল তে, এদেরকে আমরা আইটি পিপলই বলছি। আর যারা বিভিন্ন সাবজেক্টে পড়েছে, ওই যে আমরা বলি না যে সায়েন্স নন সায়েন্স কিছু আছে না, যে তারা সায়েন্স তারা ঠিক আছে, বাট নন সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে এসেও তারা খুবই ভালো করছে। বুঝতে পেরেছি, শুধু কি আগ্রহের কারণে, হ্যাঁ প্যাশনেটের কারণে, যে তারা অনেক বেশি প্যাশনেট এই পার্টিকুলার এরিয়াতে এবং তারা সাকসেসফুল হয়েছে। সফটওয়্যার কোম্পানিতে তারা সমান তালে গ্র্যাজুয়েটদের সাথে, যারা অনার্স মাস্টার্স করেছে এই ট্র্যাকে, তাদের সঙ্গে পাল্লা দিয়ে কিন্তু কাজ করছে এবং টিকে আছে, পজিশন তারা দখল করছে। কোম্পানি দেখে কি টেকনিক্যাল সাউন্ড, ওই কাগজপত্র লাগে কখনো কখনো, বিশেষ করে বড় পোস্টের জন্য, খুবই বড় ডিসিশন মেকিং পোস্টের জন্য, কারণ ওই ফিউচার প্ল্যান করতে হয় তখন। আর যদি সেটা থিওরিটিক্যাল নলেজ না থাকে, আপনি ফিউচার প্ল্যান করতে পারেন না। ওই সময় ছাড়া সব এরিয়াতে আপনি উতরে যাবেন যদি আপনার স্কিল থাকে, টেকনিক্যাল স্কিল বাড়াতে না পারলে আপনি বিপদে পড়ে যাবেন যখন আপনি ভিন্ন ট্র্যাক থেকে আসেন। আর যারা ট্র্যাক থেকে আসে তারাও যদি স্কিল না বাড়ায়, সে ওই জায়গায় বসে থাকবে, রাইট? সো আমি যখন ফার্স্ট জবটার প্রথমের দিকে একটা সফটওয়্যার কোম্পানিতে ছিলাম, ওই সময় আমাদের যে প্রজেক্ট ম্যানেজার ছিল, ফার্স্টে টিম লিডার পরে প্রজেক্ট ম্যানেজার হয়েছিল, সে ইসলামিক স্টাডিতে ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছে। ইসলামিক স্টাডিজ, যেখানে কম্পিউটারের কোনো কিছুই নেই, কও নেই, সায়েন্সেরও কোনো কিছু নাই, বাট সে .NET প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে একটা কোম্পানিতে জব করে এসে পরে আমাদের এই কোম্পানিতে সে টিম লিডার হিসেবে জয়েন করে এবং পরে সে প্রজেক্ট ম্যানেজার হয়। তার স্টাইল আমরা দেখেছি যে সে যখনই কোনো কিছু বুঝতো না, যে লাইক কোনো কিছু পড়া শুরু করেছে, বিশেষ করে সে যখন পড়তো সে উইকিতে যেত মেনলি, আমরা ওইটাই কিন্তু ফলো করি, উইকি। যখন কোনো কিছু পড়বেন উইকিতে পড়বেন। উইকিতে কি প্রতি লাইনে 3-4টা করে হাইপার লিঙ্ক থাকে, প্রত্যেকটা টার্ম যেটা আননোন বা এলাবোরেশন করা সম্ভব সেই টার্মেই লিঙ্ক দিয়ে দেয়। সো তার ট্যাবে, মানে তার ব্রাউজারে কতগুলো ট্যাব ওপেন আছে সেটা গোনা কঠিন। অলওয়েজ বসে থাকতো, একটা ব্রাউজারই সে ইউজ করতো শুধু স্টাডির জন্য, এবং দেখতাম যেন হাজার হাজার ট্যাব ওপেন রয়েছে, সে বারবার ওগুলো স্টাডি করছে এবং রপ্ত করছে। এখন সে ইউনাইটেড কিংডমে আছে, লন্ডনে আছে, বড় একটা সফটওয়্যার কোম্পানিতে প্রজেক্ট ম্যানেজার হিসেবে। 2005 থেকে শুরু করে এখন তার এক্সপেরিয়েন্স 12 ইয়ার্স। তো চলে গেছে
12-13 দিকে ইংল্যান্ডে চলে গেছে, রাইট? সো শুধুমাত্র কি সে নিজেকে আপডেট করেছে, সে জানে, রাইট? দ্যাটস ওয়াই সে ওই পর্যন্ত পৌঁছে গেছে। ওই সময় আমাদের যে টিম লিডার গুলো ছিল, একজন নরওয়েতে আছে প্রজেক্ট ম্যানেজার হিসেবে, একজন ইংল্যান্ডে আছে, আর একজন ইউএসএ তে আছে। বুঝতে পেরেছি? বাট তাদের স্টাইলই কি ছিল এটাই। কেউ কেউ হয়তো জবে পছন্দ করে, কেউ হয়তো এন্টারপ্রেনার হতে পছন্দ করে। আমরা এখানে রয়ে গেছি দেশের স্বার্থে, দেশের কথা মনে করে যেতে পারি নাই, রাইট? সো দ্যাটস ইট। তো এই হচ্ছে বিষয়। বাট পড়াশোনা করতে হবে আপনাদের। হ্যাঁ, আমাদের মাঝে মাঝে মনে হয় যে তাদের নলেজ লেভেল আমাদের চাইতে অনেক বেশি, যদিও আমরা 6 বছর ওই লাইনে পড়াশোনা করেছি সিএসসি তে। বাট তারা কি করেছে? ওইটা কভার আপ করে ফেলেছে এই সময়টা তারা স্টাডি করে করে। বরঞ্চ কোনো কোনো জায়গায় তারা অনেক এগিয়ে গেছে। থিওরিটিক্যালি বা ইউনিভার্সিটিতে ওই লেভেলে পড়াই নাই, তারা ওইটা পড়েছে। যদি মানে পড়ার মানে জানার কিন্তু 3টে স্ট্র্যাটেজি। একজনের এক একটা স্টাইল পছন্দ হয়। কেউ পড়ে বুঝতে পারে, কেউ শুনে বুঝতে পারে, আর কেউ দেখে বুঝতে পারে। দেখবেন যেন কেউ অডিও শুনছে এবং বুঝতে পারছে খুব ইজিলি, কেউ পড়ছে, বই পড়ছে, বুঝে যাচ্ছে, আর কেউ দেখছে এবং শুনছে তারপরে বুঝতে পারছে। দ্যাট মিন্স ভিডিও টিউটোরিয়াল। এর সংখ্যাটা বেশি। যারা বেশি লেজি তাদের জন্য ভিডিও টিউটোরিয়ালস। বুঝতে পেরেছি? সো যার যেভাবে পছন্দ সেটা নিয়ে আপনারা স্টাডি করেন। অনলাইনে প্রচুর ম্যাটেরিয়ালস আছে। আপনি যদি ট্র্যাকের বই চান, ebook.talhabidi.com একটা আমাদেরই ওয়েবসাইট আছে, ebook.talhabidi.com। আমাদের ট্র্যাকের যে টাইপের বই চান সব বই ফ্রি দেওয়া আছে। আপনি ডেটা স্ট্রাকচার থেকে শুরু করে অ্যালগরিদম, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে শুরু করে সি প্লাস প্লাস, পিএসপি অবজেক্ট ওরিয়েন্টেড থেকে শুরু করে কোঅর্ডিনেটর ফ্রেমওয়ার্ক, সব কিছুর বই, পিএসপি ম্যানুয়াল থেকে শুরু করে ডামিস, HTML5, বাইবেল, জাভাস্ক্রিপ্ট থেকে শুরু করে সব কিছুর বাইবেল, নাম্বার অফ বুক সেখানে ফ্রি দেওয়া আছে। যেটা ইচ্ছে সেটাই ডাউনলোড করে নিয়ে পড়তে পারেন। ঠিক আছে? ebook.talhabidi.com। তো এই হচ্ছে একটা বিষয়, যে ওখান থেকে দেখবেন পড়াশোনার জন্য। আর শুনে বা দেখে দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেল এবং তাহলা ট্রেনিং এর ভিডিও কোর্সে প্রচুর ভিডিও আপলোড করা আছে। এখানে বেসিক্যালি তাহলা ট্রেনিং চ্যানেলটাতে, ইউটিউব চ্যানেল এবং তাহলা ট্রেনিং এর ওয়েবসাইটে আইটি রিলেটেড বইগুলোই বেশি, মানে আইটির মিডিয়া ম্যাটেরিয়ালসই বেশি দেওয়া আছে, বিশেষ করে ওয়েব ডেভেলপমেন্ট। এখানে আপনারা পাবেন HTML5, CSS3, JavaScript, Ajax, jQuery। ebook.talhatraining, EEDOOK, হ্যাঁ, ebook। সো এখানে প্রচুর ভিডিও দেওয়া আছে, আপনারা সেটা স্টাডি করা শুরু করেন, দেখা শুরু করেন। ম্যাটেরিয়ালস আপনারা একটু খেয়াল করবেন, আমাদের ইউটিউব চ্যানেলে যতগুলো ভিডিও দেওয়া আছে নিচে ডেসক্রিপশন ক্যাপশন মারা আছে। যদি এই ভিডিওর এগেইনস্টে কোনো কোড পেতে চান, তাহলা ট্রেনিং এর এই গ্রুপটাতে জয়েন করেন। গ্রুপ লিংকও দেওয়া আছে। আর গ্রুপ জয়েন করার সাথে সাথে দেখবেন ওখানে গ্রুপে পোস্ট আকারে কোডগুলো আপলোড করা আছে। তখন ওই কোডগুলো আপনি ডাউনলোড করে নিয়ে প্র্যাকটিস করতে পারেন। বুঝতে পেরেছেন? গুড। নাও বেসিক্যালি আমি একটা ছোট্ট প্রজেক্ট শুরু করি। যে HTML আলোচনা শুরু হচ্ছিল, গতদিন কিছু কথাবার্তা আমি বলেছিলাম। মনে করেন যে আমাদের যে সাইটটা, এই সাইটটাতেই, এটা আমরা লাইভ সাইটে আছি talhatraining.com। অ্যাজ এ লার্নার একজন লগ ইন করে আছে, সে কিছু ফ্যাসিলিটিস এখান থেকে নিচ্ছে। বিভিন্ন ধরনের পোস্টও এখানে দেখা যাচ্ছে, গ্রুপ ওয়াইজ পোস্ট থেকে শুরু করে সবকিছু। বাট এই যে সাইটটার কাঠামোটা, এই কাঠামোটা কিন্তু তৈরি হয়েছে HTML নামে একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজের সাহায্যে। যত লেখা দেখতে পাচ্ছেন সব HTML এর মাধ্যমে। হ্যাঁ, ইমেজ থেকে শুরু করে সবকিছুই এটা HTML এর মাধ্যমেই আসে। বাট এর সৌন্দর্য বর্ধন বা কোডকে মোর অর্গানাইজ করে কন্ট্রোল করা, ডিজাইনটাকে সুন্দর করে কন্ট্রোল করার জন্য এবং ডিজাইনটাকে সুন্দর করে উপস্থাপন করার জন্য আরো একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ রয়েছে। সেই মার্কআপ ল্যাঙ্গুয়েজটার নাম হচ্ছে CSS, রাইট? সো প্রথম ল্যাঙ্গুয়েজটা কি? HTML, হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ।
এটা একটা মার্কআপ, আর সিএসএস টাও কিন্তু মার্কআপ, ক্যাসকেডিং স্টাইল শীট। তার নিজস্ব কোনো আউটপুট নেই। আপনি যদি সিএসএস ফাইলকে আউটপুট দিতে চান, সে আউটপুট দেখাবে না, সে কোড দেখিয়ে দেবে। আর যদি HTML কে আউটপুট দেখাতে চান, আমি যদি বলি HTML ফাইলের এক্সটেনশন কি হয় আপনারা জেনেছেন এই পর্যন্ত? HTML ফাইল তো আপনারা অলরেডি তৈরি করে ফেলেছেন। আমি দেখলাম যে আপনারা একটা HTML ফাইল তৈরি করে ফেলেছেন। মেহেদি বলেন তো HTML ফাইলের এক্সটেনশন কি? .html, রাইট? সো এই ফাইলটা আমি যদি ওয়ার্ডে খুলি, আউটপুট দেখাবে? আমি রাইট ক্লিক করে তো ওয়ার্ডে খুলতে পারি, ওপেন উইথ করে পারি না? আউটপুট দেখাবে? আউটপুট দেখাবে না। নোটপ্যাডে, ওয়ার্ডপ্যাডে বা যাতে যাতে খোলা যায় আউটপুট দেখাবে। কোনটাতে আউটপুট দেখাবে আপনি একটু বলেন তো? একটা জায়গায় আউটপুট দেখাবে। কোথায়? ব্রাউজারে। তার মানে HTML ফাইল অন্য যদি কোনো অ্যাপ্লিকেশনে খুলেন, সে কোড দেখিয়ে দেবে, যা লেখা আছে তাই দেখিয়ে দেবে, রাইট? যদি আমি ফটোশপে খুলি, লেখা দেখাবে নাকি হিজিবিজি কিছু একটা দেখাবে? হিজিবিজি কিছু একটা দেখাবে। ব্রাউজারে খুললেই সেটা আউটপুট দেখাবে। পার্থক্য কোথায়? এই ব্রাউজারগুলো ওই সিনট্যাক্স HTML এর কোডগুলোকে চিনে বলেই সে আউটপুট দেখাতে পারছে। এই জন্য বলা হয়ে থাকে যে ব্রাউজার HTML, CSS এবং জাভাস্ক্রিপ্টের সার্ভার। এই কথাটা অলওয়েজ মাথায় রাখবেন। যখন আমরা ওয়েব ডেভেলপার সেকেন্ড ক্লাসের আলোচনায় আছি, বিভিন্ন সার্ভার সম্পর্কে আপনাদের নলেজ ডেভেলপ করতে হবে, কারণ আমরা মেজর 3টা পার্ট নিয়ে কথা বলছি এবং মেজর 3টা পার্টের উল্লেখ করেছি লাস্ট ক্লাসের ভিডিওটা একবার অবশ্যই দেখবেন। আপনি মিনিমাম 2বার দেখবেন, যেহেতু ছিলেন না 2বার, আর যেহেতু আপনারা ছিলেন একবার করে দেখবেন মিনিমাম। তো ওখানে আমরা 3টা পার্ট করেছিলাম। ফ্রন্ট এন্ড, যেটা আমরা দেখতে পাই, সার্ভার সাইড যেখানে লজিক ডেভেলপ হয়, আর ডেটাবেস সার্ভার যেখানে ইনফরমেশন গুলো স্টোর করা হয়। এই মেজর 3টে পার্ট। এই মেজর 3টা পার্ট 3টা সার্ভারে রান করে। ডেটাবেস গুলো ডেটাবেস সার্ভারে, রাইট? ল্যাঙ্গুয়েজ গুলো ওয়েব সার্ভারে, হ্যাঁ? আর ফ্রন্ট এন্ড গুলো সব ব্রাউজারে। ফ্রন্ট এন্ডের যে ল্যাঙ্গুয়েজ গুলো আছে, HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, এটা রান করছে কোথায়? ব্রাউজারে। ব্রাউজার হচ্ছে 3টা ল্যাঙ্গুয়েজের সার্ভার। সার্ভার কি? যে সিস্টেম বা অ্যাপ্লিকেশন কোন একটা পার্টিকুলার ল্যাঙ্গুয়েজের সিনট্যাক্স বোঝে এবং সেই অনুযায়ী আউটপুট জেনারেট করতে পারে, তাকে ওই ল্যাঙ্গুয়েজের সার্ভার বলা হয়ে থাকে, রাইট? যেমন PHP সব সার্ভারে রান করবে না। PHP অ্যাপাচিকে রান চিনে এবং IIS নামে আরেকটা সার্ভার আছে তাকে চিনে। এছাড়া যদি আমি টমক্যাট সার্ভারে PHP কে রেখে দেই, PHP রান করতে পারবে না। সো PHP টমক্যাট সার্ভারে রান করে না, সো টমক্যাট PHP সার্ভার না, রাইট? টমক্যাট তাহলে কার সার্ভার? C++ আর জাভার সার্ভার, তাই না? সো আলাদা আলাদা ল্যাঙ্গুয়েজের জন্য আলাদা আলাদা সার্ভার রয়েছে। আমার মেশিনগুলোতেও আমরা এই সার্ভারগুলো রেডি করব। যখন ওই ওয়েব সার্ভার নিয়ে আলোচনা হবে, PHP নিয়ে আলোচনা হবে, তখন আমাদের মেশিনে ওয়েব সার্ভার থাকবে। ডেটাবেস নিয়ে আলোচনা হবে, তখন আমাদের মেশিনে ডেটাবেস সার্ভার থাকবে। এখন আমরা আলোচনা করছি HTML, CSS নিয়ে, আর প্রত্যেকটা মেশিনে তো ব্রাউজার থাকে। উইন্ডোজ ইনস্টল দিলেই আই থাকে। আই বেশি লোক ইউজ করে না, ক্রম আর মজিলা ইউজ করে। দ্যাটস ওয়াই আমরা ক্রম মজিলা নিজে থেকে ইনস্টল করে নিই, রাইট? সো ব্রাউজার আলটিমেটলি মেশিনগুলোতে থাকে, আর যদি না থাকে আমরা ইনস্টল করে নিব। ব্রাউজার ইনস্টলেশন তো জটিল কোনো কাজ না, রাইট? সো HTML, CSS দেখার জন্য, আউটপুট দেখার জন্য ব্রাউজার, আর HTML, CSS মূলত ইউজ হয় ওয়েবসাইটের ফ্রন্ট এন্ডটাকে সুন্দর করে উপস্থাপন করার জন্য। এই ল্যাঙ্গুয়েজ দুটো এসেইছে ইন্টারনেট এর মাধ্যমে যখন কোনো সাইট বা অ্যাপ্লিকেশন আমরা অ্যাক্সেস করি, তার ইন্টারফেস রেডি করার জন্য। সো এই দুটা ল্যাঙ্গুয়েজ ছাড়া, এই দুটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ ছাড়া আমরা বলতে পারি যে ইন্টারনেট এর মাধ্যমে ওয়েবসাইট যা দেখি তা একেবারেই অন্ধ। হ্যালো আতিক, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। তাহলে তো আমরা এতটুকু অ্যাটলিস্ট বুঝতে পারলাম যে ব্রাউজার আমার কেন লাগবে এবং HTML, CSS কেন। HTML, CSS যখন আপনি ডেভেলপার,
তখন HTML CSS আমাদের দেশের পার্সপেক্টিভ বলছি, যে HTML CSS ঠিক ওই লেভেলে জানতে হবে যে আপনি যেন তার ভেতরে আপনার PHP এর কোড, JavaScript এর কোড লিখতে পারেন। ছোটখাটো কোনো চেঞ্জ রিকোয়েস্ট আসলে সেটা যেন আপনি অনায়াসেই করতে পারেন। ফর এক্সাম্পল, এই অ্যাসাইনমেন্টটাকে পরিবর্তন করে এই পারে এটা থেকে এই পারে নিতে হবে, করতে পারবেন না? করতে পারবেন। আইকনটা আপনাকে পরিবর্তন করতে হবে, আইকনটা পরিবর্তন করে নিতে পারবেন, রাইট? প্রোগ্রামিং এর মাধ্যমে লজিক চালিয়ে কখন এইটা আসবে, কখন এইটা আসবে না, কখন এটা আসবে, কখন এটা আসবে না, সেটা আপনাকে জানতে হবে, বুঝতে হবে। সো একটা লেভেল পর্যন্ত আপনাকে HTML CSS জানতে হবে, বাট বাইরের দেশে যারা ওয়েব ডেভেলপার তাদের ফ্রন্ট এন্ডও খুব ভালো জানতে হয়, সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজও ভালো জানতে হয়, ডেটাবেসও খুব ভালোই জানতে হয়। আপনি ছোট্ট একটা পার্টে কাজ করে নিজেকে আপনি এক্সপার্ট বলতে পারবেন না। আমাদের দেশীয় কোম্পানিগুলো সাফার করার মূল কারণই এটা, রাইট? বড় কাজ না পাওয়া, বড় কাজ না করতে পারা, সাকসেসফুল না হওয়া বা কোম্পানি বড় না হওয়ার পেছনে মূল কারণ এটা, যে আমরা বেসিক্যালি মাইন্ডসেটটাকে ব্রড করতে পারি নাই। একটা ছোট্ট গণ্ডির মধ্যে আমরা আটকে গেছি, ডেভেলপাররাও একটা ছোট্ট গণ্ডির মধ্যে আটকে গেছে। যে কোম্পানিগুলো ঠিকঠাক মতো ইনভেস্টমেন্ট থেকে শুরু করে গাইডলাইন সেই লেভেলে নিতে পারে নাই, এবং এমপ্লয়িরাও ঠিক ওইভাবে ইন্ডাস্ট্রিতে গড়ে ওঠে নাই, রাইট? যেমন বাইরের দেশের যদি আমি বলি পাশের দেশ ইন্ডিয়ার কথা, তারা যখন একজন ডেটাবেস, আমাদের দেশে যেটা হয়ে থাকে যে কোনো একটা জায়গায় যখন কাজ করছে একজন ডেটাবেস ইঞ্জিনিয়ার, একজন ডেভেলপার, একজন ডিজাইনার, রাইট? একজন ডেটাবেস ইঞ্জিনিয়ার এক্সপেরিয়েন্স হতে হয়, তার বেতন যদি আমি বলি 40,000 টাকা, মোটামুটি এভারেজ লেভেলের কোম্পানিতে। ছোট কোম্পানিতে ডেটাবেস ইঞ্জিনিয়ার থাকে না, ডেভেলপাররাই ওটা করে থাকে। তো মিড লেভেল কোম্পানির কথা বলছি, 40,000। একজন ডেভেলপারকে যদি দেয় লাইক 25,000, আর একজন ডিজাইনারকে যদি দেয় লাইক 15,000, তো 80,000 টাকা খরচ হচ্ছে মাসে। আর ইন্ডিয়ান কোনো একটা কোম্পানি এই তিনটা জায়গাতে এক্সপার্টাইজ আছে, এরকম একজনকে দিচ্ছে 35,000 বা 40,000। যেটা বুঝতে পেরেছেন? তো কাজে কে কম দামে বিট করতে পারবে, আমরা না তারা? তার খরচ কম। যেটা বুঝতে পেরেছেন? আমরা কেন কাজ পাচ্ছি না? আমাদের এখানে সংস্কৃতিটা ওইটাই তৈরি হয়ে গেছে যে ডেভেলপার ডিজাইনের কাজ করবে না। ডিজাইনার তো প্রশ্নই আসে না ডেভেলপমেন্টে যাওয়া, কারণ সে তো পারেই না, রাইট? ডেটাবেস ছোট কোম্পানিগুলো জোর করে নাই, অনেক ভুল ভ্রান্তি হয়, সাফার করতে হয়, রাইট? কারণ ওই লেভেলের নলেজ নেই, এটা কোম্পানির দোষ, কারণ ডেভেলপারদের ওই নলেজ তারা ডেভেলপ করতে পারে নাই, রাইট? তো এখানে ছোট কোম্পানিগুলোর ইনভেস্ট করে দুই জায়গায়, এক ডিজাইনে, এক ডেভেলপমেন্টে। সো তাদের চান্সও নেই বড় প্রজেক্টে বিট করা। গ্রো করতে হলে কি আস্তে আস্তে করে তাকে বড় প্রজেক্টে বিট করা শিখতে হবে। সো এই পর্যায়েই তারা ঘুরপাক খাচ্ছে। যদি এই সংস্কৃতিটা পরিবর্তন না আসে আমরা কখনোই সামনে তাকাতে পারবো না। বুঝতে পেরেছেন? যাই হোক, ইভেন এটা তো গেল ইন্ডিয়ান ইস্যু। আমরা যদি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে যাই, বিশেষ করে আইটি মার্কেটগুলোর মধ্যে ডেনমার্ক খুব বড়, ইউএস মার্কেটটা ডেফিনেটলি বিগ, নরওয়ে আছে, ইউরোপিয়ান কান্ট্রিগুলোর মধ্যে ইউনাইটেড কিংডম আছে, অস্ট্রেলিয়া আছে, কানাডা আছে। এখানকার ডেভেলপাররা যখন ওয়েব ডেভেলপার বলা হয়, তাকে ল্যাঙ্গুয়েজগুলো সম্পর্কেও প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ তার খুব ভালো জানা থাকতে হবে। হ্যাঁ, ডেভেলপমেন্ট কিছু সময় দিয়ে যেন সে ডেভেলপমেন্ট শুরু করে দিতে পারে, সে অবস্থায় থাকতে হবে। আপনি আজকে যদি কোম্পানি বলে আপনাকে আপনি পিএসপি ডেভেলপার, পিএসপি করছেন, আফটার 2 মান্থ আপনাকে জাভা টিমে অ্যাড করা হবে, ওই 2 মাসের মধ্যে আপনি জাভাতে সুইচ করে ফেলবেন, রাইট? ইভেন 1 মান্থ নোটিসে আপনাকে জাভা টিমের সাথে কাজ করতে হবে। এক্সপেরিয়েন্স ওই 7-8 বছরের নেই, কারণ আপনার এক্সপেরিয়েন্স আছে, কাজের এক্সপেরিয়েন্স আছে, শুধু এক্সপেরিয়েন্স হতে হবে কি ল্যাঙ্গুয়েজে। কাজ কিভাবে করতে হয় সেটা তো আপনার জানা, শুধু ল্যাঙ্গুয়েজটা আপনাকে শিখতে হবে। এর জন্য এত সময় লাগবে কেন আপনার? আর আমাদের দেশে যদি আপনি বলেন কোনো ডেভেলপারকে আসসালামু আলাইকুম, বাই বাই, থ্যাংক ইউ ভেরি মাচ, স্যালারি দিয়ে দেন, গেলাম। আমি পিএসপি ডেভেলপার, আমি 7-8 বছর পিএসপি তে কাজ করেছি, আমার এক্সপেরিয়েন্স কোথায় যাবে যদি আমি আজকে জাভা থেকে কাজ করি? আমি জাভার ডেভেলপার, আমি হাই লেভেল ডেভেলপার, আমাকে পিএসপি কথা বলা হচ্ছে, আমাকে অপমান করা হলো, আমি চলে গেলাম।
বুঝতে পেরেছে? এই হচ্ছে মূল প্রবলেম। তো এই কারণেই তারা অত দূর আর আমরা এখানে এত দূর, এত বুদ্ধি নিয়েও, রাইট? আচ্ছা, বেসিক্যালি এখন আমরা আমরা এই নেটবিনসে একটা প্রজেক্ট করার চেষ্টা করি। আমি একটা ফোল্ডার, যে কোনো জায়গায় একটা ফোল্ডার করে ফেলি। সবাই আমার সাথে সাথে করেন। নেটবিনসটা ওপেন করে নেন। আমি ড্রাইভ ডিতে যাচ্ছি। মেশিনে তো স্লো কেন? এটা তো আমারটা ওই ম্যাগনেস আসলে হয় এই যে না এগুলো কাজ করে এইটা না তো হাজার একটু সবাইকে দেখেন। সব মেশিনে আছে এই ম্যাগনেস আচ্ছা একটু ওয়েট করো না তিনবার চাপে একটু ওয়েট করো দেখা হচ্ছে ওপেন করার পরে একটু ফোল্ডার ক্রিয়েট করো আরেকটা কথা সমস্যা নেই ঠিক ড্রাইভে গিয়ে ফোল্ডার ক্রিয়েট করো না ফোল্ডার সময় লাগবে ওটার মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে বেনিফিট করে দেবো আবার ভুল হয়ে ভুল হয় হ্যাঁ ম্যাগনেসে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হ্যাঁ এটা দেখো প্রজেক্ট ক্রিয়েট করতাম স্যার প্রজেক্ট ক্রিয়েট করে দেখাবো মানে আমি প্রজেক্ট আমি করাচ্ছি, জাস্ট ওপেন করেছি এটা ইন্ডেক্স ডট এইচটিএমএল আমরা ফোল্ডারটা করে আসছি দেখেন একটু ওয়েট করুন ওপেন টু ফোল্ডারটা দেখেন এখন কোনটা অ্যাবাউটটা নাকি আছে আমি এখন হ্যাঁ ক্লিক করুন ফিল্টার চালবে অ্যাবাউটের মধ্যে যা আছে শুধু শুধু হ্যাঁ নিউ ফাইল নিউ প্রজেক্ট না শোনো তখন অ্যাবাউটের মধ্যে কোনো কিছুই নাই দেখুন আমি কি আসলে যে আগে তো লিখছি দিস ইজ পুরো অনেক এটা আমি কি এখান থেকে রান করতে হ্যাঁ পারবেন তো অবশ্যই পারবেন সব থেকে দেবেন আমি তো সব পেয়েছি এই আছে সব এই যে অর্ডার দেখেন এক্সট্রা আছে পরে আচ্ছা
এখান থেকে রান করবে কোথায় যাবে গুগল ক্রোম দেওয়া আছে না এই জন্য গুগল ক্রোমে কিন্তু শুরু আর গুগল ক্রোমে সিআই কন্ট্যাক্ট আসছে কন্ট্যাক্ট আসবে আমি রান কন্ট্যাক্ট আচ্ছা দেখেন আমি প্রজেক্টটা কিভাবে নিচ্ছি আমি প্রথমে ড্রাইভে একটা ফোল্ডার করে নিচ্ছি ফোল্ডারের নাম দিচ্ছি টিটি সিআই ব্যাচ 21 HTML CSS একটা ফোল্ডার করে নিলাম জাস্ট মিনিংফুল একটা ফোল্ডার করলাম যাতে আমার মনে থাকে ওকে যেমন আপনারা চারজন এখন চার জায়গায় বসেছেন প্রতিদিন যদি ওই জায়গায় বসেন আপনি যদি একটা ফোল্ডার নেটবিনসে করে রাখেন প্রতিদিন এসে ওই জায়গায় কি লিখতে পারবেন কোড এবং প্রতিদিনের কোড আপনারা পেন ড্রাইভ করে বাসায় নিয়ে যাবেন আমি কি করলাম আর আমি যা করব সেটা তো আপনাদের দেখিয়ে দেব আমি হায়দার আশিক যে ট্রেনার আমরা আছি প্রতিদিনের ক্লাসে যা করা হচ্ছে সেটা তো আপনারা নিয়ে যাচ্ছেনই ভিডিও সহ সো এটা যদি আমরা নেটবিনসে যাই একটা প্রজেক্ট যদি নিতে চাই অ্যাড প্রজেক্ট বাটনটাতে প্রেস করি এখানে খেয়াল করেছেন সব দেওয়া আছে তার মানে এটা একটা ভারী নেটবিনস HTML5 JavaScript HTML5 JavaScript অ্যাপ্লিকেশন আমি নিচ্ছি আমি পাথটা দেখিয়ে দেই ফার্স্টে ব্রাউজ করে ডি ড্রাইভে গেলাম আমি যে ফোল্ডারটা বানালাম টিটি সিআই ব্যাচ 21 HTML CSS ওপেন এবং এই নামটাই আমরা প্রজেক্ট নাম হিসেবে দিব কারণ এই নামটাই এই যে লিস্ট দেখতে পাচ্ছেন না এই লিস্টে এসে ডিসপ্লে করবে তো আমার ওই ফোল্ডার নাম আর এই প্রজেক্টের নাম যদি সেম হয় আমার অ্যাক্সেস করাটা অনেক ইজি হয়ে যাবে দিলাম দেন ফিনিশ এই যে index.html নামে একটা ফাইল ক্রিয়েট হয়েছে তাই তো না আপনারা দেখেন সবার হয়েছে কিনা আশিক দেন তো প্রবলেমটা সলভ করে দেন না ওনার মনে হয় আসেন হয়েছে মেহেদি ওনারটা ঠিক হয়েছে ওনারটা ঠিক আছে আমি বলছি কি ডেস্কটপে ফাইল ক্রিয়েট করেছেন ফাইল ক্রিয়েট করে এখানে প্রজেক্ট ক্রিয়েট করতে হবে তাহলে এই প্রজেক্টের মধ্যে ফাইলটা কিভাবে পাবো আচ্ছা সেটা পাওয়া যাবে না ওপেন করতে হবে না আপনি জাস্ট একটা প্রজেক্ট ক্রিয়েট করেন পরের ভেতরে আমরা ফাইল ক্রিয়েট করব সবাই একটু খেয়াল করি
আমরা শেষের দিকে আছি। সবাই সবাই সামনের দিকে তাকাই, হ্যাঁ, কাজ করার সুযোগ পাবো বা প্র্যাকটিস করারও সুযোগ পাবো। এখানে একটু খেয়াল করে দেখেন যে বাই ডিফল্ট যে কোডগুলো চলে আসে, বাই ডিফল্ট HTML এর যে কোডগুলো চলে আসে সেই কোডগুলোতে ইন্টারেস্টিং কিছু ট্যাগ দেখা যাচ্ছে, কারণ HTML ট্যাগ বেসড মার্কআপ ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, এর কোনো বুদ্ধি শুদ্ধি নাই, HTML ল্যাঙ্গুয়েজের কোনো বুদ্ধি নেই। HTML5 কিছু ট্যাগ ইনক্লুড করেছে যার ভেতরে কিছু কিছু বুদ্ধির দীপ্তি দেখা যায়, বাট HTML এর আদৌ কোনো বুদ্ধিশুদ্ধি নেই। আমরা HTML5 এর আলোচনায় যাব। এখানে যে ট্যাগগুলো দেখা যাচ্ছে, 1 নম্বর ট্যাগটা ছাড়া বাকি সবগুলো ট্যাগ লিগেসি থেকে আসে, লাস্ট ভার্সন থেকে আসে। লাস্ট কোন ভার্সন ছিল? 4, রাইট? লাস্ট ভার্সনটা ছিল 4। তো HTML5 এ 130টা ট্যাগ আছে টোটাল। হ্যাঁ, HTML5 এ কয়টা ট্যাগ আছে? 130টা না 115টা? আমি প্রথমে বলেছি 130টা। বেসিক্যালি HTML5 এ টোটাল ট্যাগের সংখ্যা 115। 114 115 কন্ট্রাডিক্টরি আছে, আপনারা 115 তে যাবেন। 30টা ট্যাগ নতুন, 30টা ট্যাগ নতুন। HTML5 এর নিউ ট্যাগ হচ্ছে 30। আচ্ছা, HTML4 এ কতগুলো ট্যাগ ছিল? HTML4 এ ট্যাগের সংখ্যা ছিল 98। আর 98 প্লাস 30 কত হয়? 128। তাহলে এখন বলা হচ্ছে 115। তাহলে বাকি 13টা ট্যাগ কোথায় গেল? বাকি 13টা ট্যাগ ডেপ্রিকেশনে চলে গেছে, বাদ দিয়ে দেওয়া হয়েছে। হায়দার কিছুক্ষণ আগে কয়েকটা ট্যাগের নাম বলেছিল, মনে আছে? যে এই ট্যাগগুলো HTML5 এ কাজ করবে না, সাপোর্ট করবে না। বাট ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে আমাদের সার্ভার কোনটা? ব্রাউজার। ব্রাউজারে HTML1 থেকে শুরু করে HTML5 পর্যন্ত সকল ট্যাগই আউটপুট দেখাবে, রাইট? সকল ট্যাগই কি আউটপুট দেখাবে। 5 এ কাজ করবে না ঠিক, বাট ব্রাউজার তো 4 এর ট্যাগও সাপোর্ট করে, সো এটাকে রান করে দেবে। এটা বোঝাতে পেরেছেন? আচ্ছা, HTML এই লেভেলের ল্যাঙ্গুয়েজ, ওখানে যদি এররও থাকে, হাজারো এরর আছে, তাও আউটপুট দেখাবে, রাইট? যতদূর পর্যন্ত দেখাতে পারে ততদূর পর্যন্ত দেখাবে। যদি এলোমেলো আউটপুট দেখায় তাও দেখাবে, রাইট? সো এরকম একটা ল্যাঙ্গুয়েজ। অন্যান্য ল্যাঙ্গুয়েজ যেরকম যে 1000 লাইনের কোড আছে, 500তম লাইনে একটা সিনট্যাক্স এরর হয়েছে, 1 লাইনের কোড আউটপুট দেখাবে না। এটা বুঝতে পেরেছেন? তো ছোট্ট একটা সেমিকোলন মিস্টেক হয়েছে, তাও কোনো আউটপুট দেখাবে না। এরর দেখিয়ে বসে থাকবে, এরর সলভ করলে আউটপুট দেখাবে। HTML ঠিক ওই লেভেলের না। বড় বড় সাইট লাইক ইয়াহু, লাইক গুগলেও প্রায় 20টার মতো HTML এরর আছে। ইয়াহুতে প্রায় 200 মতো HTML এর এরর আছে। এখানে সেই প্লাগইনটা বা অ্যাড-অনটা আছে কিনা? হ্যাঁ আছে, একটু আমরা চেক করি। ফর এক্সাম্পল, তালা ট্রেনিং এর এই হোম পেজটাতে HTML এর এরর কয়টা আছে? টুলস থেকে এই যে এইটা দেখতে পাচ্ছেন, এটাকে ওয়েব ডেভেলপার অ্যাড-অন বলা হয়ে থাকে। এটা কিভাবে অ্যাড করতে হয় সেটা আমরা নেক্সট ক্লাসে শিখে নিব। আপনারা পাশের মেশিনগুলোতে অবশ্যই সেটা দিয়ে নেবেন। মজিলা, ক্রোম, সব ব্রাউজারেই দেয়া যায়। তো টুল থেকে গিয়ে ভ্যালিডেট HTML, অল্টার শিফট ভি যদি আমরা প্রেস করি, একটু খেয়াল করেন, সে validator.w3 এই টার্মটা আমরা কয়েকবার উচ্চারণ করতে শুনেছি হায়দারের কাছ থেকে, তাই না? W3 ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কনসোর্টিয়াম। সো এখান থেকে এসে যদি আমরা চেক করি, আমার এরর আছে কয়টা? 4টা। খেয়াল করেছেন? 4টে এরর কিন্তু সে মার্ক করেছে। কততম লাইনে কোথায় কি এরর রয়েছে সব আমাকে বলে দিচ্ছে। এটা গেল এর কথা। সবচেয়ে জনপ্রিয় যে সাইটটা, সবচেয়ে ইন্টারেস্টিং, কমতেও পারে, বেশ কিছুদিন আগে দেখেছি,
গুগলটা দেখে নিই। গুগলের এরর, যেহেতু এটা ছোট হয়ে আসছে, এররের সংখ্যা অনেক। 20-25টা বলেছিলাম, 20টা, রাইট? এটা গুগলের এরর, HTML এন্ড এর এরর। ইয়াহুর বেলায় দেখি, ইয়াহুর এই পেজটা অনেক লম্বা এবং নিউজ টাইপের সাইট থাকে, সো এখানে এররের সংখ্যা অনেক বেশি হওয়ারই কথা। তো এই পেজটা যদি আমরা দেখি, যে লাস্ট টাইম ভিউ অনুযায়ী 202 ছিল এরর। লেটস চেক। ও ভার্সন চেক করে নিচ্ছে, অনেকটাই কমে এসেছে 105, এবং মার্ক করে দিয়েছে কোথায় কি এরর, একটু খেয়াল করেন। হ্যাঁ, W3C মার্ক করে দিয়েছে কোথায় কি এরর। এই যে বিষয়গুলো, আমরা তো যে কোনো ওয়েবসাইটের HTML এর সিনট্যাক্স দেখতে পারি, রাইট? আপনি যদি মনে করেন যে এই পেজটাকে আপনি নিয়ে নেবেন, দেখেন আমি ডেস্কটপে yahoo.html বলছি, জাস্ট পেজটা আমার খোলা আছে। দেখেন yahoo.html এর একটা HTML ফাইল এবং একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে। এই ফোল্ডারের মধ্যে যাবতীয় ইমেজ টিমেজ থেকে শুরু করে যা কিছু থাকার সবই রয়েছে, এবং এখানে কিন্তু তার HTML-টা রয়ে গেছে। আমি যদি নোটপ্যাডে ওপেন করি, HTML এর কোড দেখতে পাচ্ছেন না? তার মানে ইয়াহুর হোম পেজের HTML এর কোড আপনার কাছে আছে। তার মানে আপনি যতই বাহাদুরি করেন না কেন, আপনার সাইটের HTML এর কোডকে আপনি হাইড করতে পারবেন না, CSS এর কোডকে আপনি হাইড করতে পারবেন না, জাভাস্ক্রিপ্টকেও হাইড করতে পারবেন না। এটা নন সিকিউর ল্যাঙ্গুয়েজ, রাইট? আপনি যদি প্রোটেক্ট না করেন, তাহলে প্রোটেক্ট করলেও যারা স্মার্ট তারা নিয়ে নেবে, এভারেজরা পারবে না, বা পোর যারা তারা পারবে না আমাদের মতো। বাট যদি আমরা প্রোটেক্ট না করি, সবাই সবকিছু নিয়ে যাবে, রাইট? শুধু নিতে পারবে নাকি, সার্ভার সাইডের অ্যাকশনগুলো, কোডগুলো, ডেটাবেসগুলো নিতে পারবে না। তো ওটা তো ডাউনলোড হলো, আমি জাস্ট কি করেছি, কন্ট্রোল-S প্রেস করে সেভ করে নিয়েছি। এখন কথা হচ্ছে, আমি কিন্তু রাইট ক্লিক করেও এই যে ভিউ সোর্স, পেজ সোর্স দেখতে পারি। শুধু যদি পেজের সোর্স দেখতে চাই, সেটা থেকে সেখান থেকেও আমরা কপি করে নিতে পারি। তো এই যে HTML এর যে বিষয়গুলো, HTML এর ট্যাগের সংখ্যা নিয়ে আমি কথা বলছিলাম। তো এই উপরের যে প্রথম ট্যাগটা, এটাকে টাইপ ডিক্লারেশন ট্যাগ, ডক টাইপ বলা হয়ে থাকে, এবং HTML এর ট্যাগের চেহারা এক একটা এক এক রকমের। যেমন এই যে HTML, এটাকে বলা হয় মাদার ট্যাগ, এর ওপেনিং এবং ক্লোজিং আছে। তো ম্যাক্সিমাম HTML ট্যাগেরই ওপেনিং এবং ক্লোজিং থাকে, লাইক হেড, লেটস চেক, লাইক টাইটেল, লাইক বডি, লাইক ডিভ, ওপেনিং আছে এবং ক্লোজিং আছে। এই ওপেনিং থেকে ক্লোজিং পর্যন্ত এর জায়গাটাকে ইনার HTML বলে। রিপিট করছি, ওপেনিং এবং ক্লোজিং এই মাঝের জায়গাটাকে কি বলা হচ্ছে, ইনার HTML। সো এই HTML এর ইনারে এগুলো থাকছে। আবার এই ডিভ, ওপেনিং এবং ক্লোজিং এই মাঝের জায়গাটাকেও কি বলা হচ্ছে, ইনার HTML। ঠিক আছে, গুড। কিছু কিছু ট্যাগ আছে যে যাদের আলাদা করে ক্লোজিং নেই, লাইক মেটা, লাইক ডক ট্যাগ,
এরকম আরো বেশ কিছু ট্যাগ আপনারা পাবেন যেখানে ইনার HTML নেই, রাইট? যেগুলো ট্যাগ ওপেনিং এবং ক্লোজিং আছে সেখানেও এ ধরনের কোড লেখা হতে পারে। এগুলোকে বলা হয়ে থাকে অ্যাট্রিবিউট। হ্যাঁ, এগুলোকে কি বলা হচ্ছে? অ্যাট্রিবিউট। গ্রিন কালারের যে লেখাগুলো নেম, কন্টেন্ট, ক্যারেক্টার সেট, এগুলোকে কি বলা হচ্ছে? ট্যাগের অ্যাট্রিবিউট। আর হলুদ কালারের কোটেশনের মধ্যে যে লেখাগুলো এগুলোকে বলা হচ্ছে ট্যাগের ভ্যালু। তো HTML এর যে কোনো ট্যাগেই আমরা অ্যাট্রিবিউট এবং ভ্যালু সেট করতে পারি, ঠিক আছে? আবার এই যে এটাকে স্পেশাল ট্যাগ বলা হচ্ছে, এটাকে কমেন্টস ট্যাগ বলা হয়। এর ভেতরে অ্যাট্রিবিউট দেওয়ার কোনো জায়গা নেই, কোনো অ্যাট্রিবিউট ভ্যালু আমি এই ট্যাগে সেট করতে পারবো না। তার মানে HTML এর একটা মাত্র ট্যাগ আছে যেখানে আমি ভ্যালু এবং মানে অ্যাট্রিবিউট এবং ভ্যালু আমি সেট করতে পারি না। বাকি সবগুলো ট্যাগে আমি অ্যাট্রিবিউট ভ্যালু সেট করতে পারি। বাট HTML, হেড, টাইটেল এগুলোতে অ্যাট্রিবিউট বা ভ্যালু খুব কমই সেট করা হয়ে থাকে। বাট রেস্ট অফ অল ট্যাগস অ্যাট্রিবিউট এবং ভ্যালু সেট করা হয়ে থাকে। আচ্ছা, সো ভিন্নতা আছে ট্যাগের মধ্যে, এবং ট্যাগ দেখেই আউটপুট আর কি, মানে ট্যাগ ইউজ করবেন, আউটপুট দেখবেন, শিখবেন, এটার কাজ এরকম, রাইট? যেমন আমি এই পেজটাকে যদি আউটপুটে নেই, টাইটেলের মধ্যে যা আছে সেটা স্ট্যাটাসে দেখাবে, বডি ডিভের মধ্যে যা আছে সেটা বডিতে দেখাবে। আর ওই মেমোরিতেই ঠিক এটা বলে দেওয়া আছে। কোথায় বলে দেওয়া আছে? ব্রাউজারের মেমোরিতেই, যে টাইটেল ট্যাগের মধ্যে যা পাবা সব স্ট্যাটাসে নিয়ে যাবা, আর বডির মধ্যে যে আউটপুট পাবা সব হোয়াইট রেঞ্জে দেখাবা, রাইট? সো আমি যদি এই HTML ফাইলটাকে ডি ড্রাইভে যাই, আমার ফোল্ডারে যাই, এই সাব ফোল্ডারে যাই, পাবলিক HTML অনেক ফাইল কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, যেহেতু আমরা নেটবিনস প্রজেক্ট করেছি। পাবলিক HTML এর ইন্ডেক্স HTML এ যাই, রাইট ক্লিক করে যদি আমি ওপেন উইথ করি কোনো একটা পার্টিকুলার ব্রাউজার লাইক মোজিলা, এখানে কি লেখা আছে? টু ডু সাপ্লাই টাইটেল, আর এখানে লেখা আছে কি? টু ডু রাইট কন্টেন্ট। যা বেসিক্যালি টাইটেলে লেখা আছে সেটা স্ট্যাটাসে, আর ডিভের বডিতে যা লেখা আছে সেটা হোয়াইট রেঞ্জে ডিসপ্লে করছে। টাইটেলটা আমি পরিবর্তন করে দেই, দেখেন হোম টেক্সট চেঞ্জ করে দিলাম, সেভ করলাম, ব্রাউজারে গেলাম, টাইটেল কি চেঞ্জ হয়ে গেছে না? খেয়াল করেছেন? হোম ওখানে যা দিয়েছি এবার দেখতে পাচ্ছেন? এবার মনে হয় দেখতে পাচ্ছেন হোম চেঞ্জ হয়ে গেছে। আর টু ডু রাইট কন্টেন্ট এই কথাটা example body text, কি আসে? example body text। সো আমি ওখানে যা লিখছি তাই কিন্তু এখানে এসে ডিসপ্লে করছে, টাইটেলে যা লিখছি তাই কিন্তু এখানে এসে ডিসপ্লে করছে। বোঝা যাচ্ছে? তো আমরা লেআউটিং কনসেপ্টে যাব নেক্সট ক্লাসে টেবিল দিয়ে। ওই দিনই আমরা প্রোটোটাইপ বেসড অনেক টেক্সট ট্যাগ আমরা শিখে ফেলবো। বুঝতে পেরেছি? তো জাস্ট ব্যাকগ্রাউন্ড আলোচনা হলো, আপনারা এদেরকে নেটবিনস জেডিকে দিয়ে দেন, প্রয়োজনে ডাউনলোড করে। যদি নেটবিনস এর প্রবলেম থাকে একটু প্র্যাকটিস করে দেন, যাতে নেক্সট ক্লাসে আমরা যখন প্র্যাকটিস শুরু করব তখন যেন আমরা এই ছোটখাটো রিলেটেড কোনো প্রবলেম আমরা না পড়ি। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ হাবিব। এই ভিডিও হায়দার